মাইক্রোফোনে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, নাও ক্লিয়ার। নাইস। কথা সেটা না, কথা হচ্ছে আমার ভিডিওটা কি যাচ্ছে। হুম, ওকে। হ্যালো হ্যালো, ওকে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। নাইস নাইস নাইস। আচ্ছা, সুন্দর করে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিনটায় চলে যাব। এতটুকু ইনকনভেনিয়েন্সের জন্য সরি, যারা যারা জয়েন করছো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কাজ ক্ষমতা শক্তি পড়ার জন্য আসছি আসলে, তাই না? ফিজিক্স পড়বো, অনেক মজা করে পড়বো, যতটুকু পড়বো বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? মুখস্থ কিচ্ছু করব না। আমি আজকের লেকচারটা এমন ভাবে সাজাইছি যারা আর কি ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারে উঠতে যাচ্ছ এবং যারা এইচএসসি দিবা, দুইটা ব্যাচই যেন সমানভাবে উপকৃত হয়। ভাইয়া অনেক কঠিন কঠিন অ্যাডমিশনের ম্যাথটা দেখায় চলে গেল, আমরা কিছু বুঝলাম না, জিনিসটা তো হইলো না, তাই না? তো আমাদের এখন প্রথমে শুরু করার আগে আমরা দৌড়ঝাঁপ করে ম্যাথ শুরু করব। তার আগে আমাদের একটু জানা লাগবে যে আমাদের আচ্ছা কেন ফিজিক্স পড়তেছি, এত কিছু থাকতে আমরা ফিজিক্স আসলে কি পড়তেছি এবং কেন পড়তেছি, এটা আমাদের একটু অল্প একটু আইডিয়া থাকা লাগবে, তাই না? তো ফিজিক্সে আমাদের 21টা চ্যাপ্টার আছে, রাইট? 21টা চ্যাপ্টার বলতে কি, এই পরীক্ষায় হয়তো না, এই শর্ট সিলেবাস কি মজা, অ্যাডমিশনে হয়তো পুরো বই থাকতে পারে, কিন্তু এই যে 21টা চ্যাপ্টার আছে মানে কি, ফার্স্ট পার্টে 10টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পার্টে 11টা চ্যাপ্টার আছে। আচ্ছা ভাইয়া বলো তো, কেন 21টা চ্যাপ্টার আছে? কেন আরো বেশি নাই, 25টা কেন নেই? কেন আমাকে এই কাজ শক্তি ক্ষমতা পড়াইলো, কেন আমাকে তাপ গতিবিদ্যা পড়াইলো, কেন আমাকে স্থির তড়িৎ পড়াইলো, কেন আমাকে চলতড়িৎ পড়াইলো? কেন ভাইয়া? কখনো কি চিন্তা করছো যে আমরা ফিজিক্স এটা কেন পড়তেছি? অথবা তোমাকে আরেকটা খুব মজার একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে যে, খুব সিম্পল একটা কোশ্চেন, যে চলতড়িৎ দ্বিতীয় পত্রে পড়ানো হচ্ছে, স্থির তড়িৎ দ্বিতীয় পত্রে পড়ানো হচ্ছে, গতিবিদ্যা কেন প্রথম পত্রে পড়ানো হয়? এমন তো হতে পারতো, তাই না, যে আমি ফিজিক্স তো পড়া শুরু করছি, ওটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি গতিবিদ্যাটা পরে পড়ি, আমরা হচ্ছে চলতড়িৎটা আগে পড়ি। কারেন্ট আমরা অনেক ব্যবহার করি, কারেন্ট আমাদের লাইফে অনেক বেশি কাজে লাগে। কেন পড়বো আমরা আসলে, কেন এটা সেকেন্ড পার্টে পড়ি আর কেন গতিবিদ্যা ফার্স্ট পার্টে পড়ি? এই সবগুলা প্রশ্নের উত্তর আজকে দিব। মজা পাবা আসলে, শুনলে 5 মিনিট টাইম লাগবে, বাট মজা পাবা। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা হয়, পদার্থ আর শক্তি। এটা কাদের ভাষায়? এটা ফিজিক্সের ভাষায়, ঠিক আছে? কেমিস্ট্রিতে কি বলে? যা কিছু আছে দুই ভাগে ভাগ করা হয়, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। আর বায়োলজিতে কি বলে? জীব আর জড়। তো 9-10 থেকে আমরা এটা পড়তেছি, ফিজিক্সে যা কিছু আছে দুই ভাগে ভাগ করা হয়, পদার্থ এবং শক্তি। আমাদের এই 21টা চ্যাপ্টারে আসলে এই পদার্থ এবং শক্তি সম্পর্কে বিস্তারিত সব পড়াই দিছে। এর পরেও যাদের পড়া লাগবে তাদের এক একটা টপিকের উপর আবার 4-5টা করে চ্যাপ্টার আছে, বাট ইন্টারে না, সেটা হচ্ছে তুমি যদি ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স করো তখন কিন্তু এটা লাগবে। কিন্তু তাহলে এই 20-21টা চ্যাপ্টারে কি পড়াইছে? পদার্থ এবং শক্তি। পদার্থ, এই পৃথিবীতে পদার্থ কয় টাইপের হয় জানো? সাধারণত 3 টাইপের হয়, কিন্তু কেউ তর্কের খাতিরে বলে 4 টাইপের। কি কি? কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, আরেকটা কি প্লাজমা, তাই না? প্লাজমা যদিও পৃথিবীতে পাওয়া যায় না, বাট ওইটাও কাইন্ড অফ ম্যাটার, তারাই পাওয়া যায়। তো কঠিন, তরল এবং বায়বীয়, একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, এই ফার্স্ট পার্টে কিংবা সেকেন্ড পার্টে ফিজিক্সে কি এইগুলো সম্পর্কে পড়াইছে কিনা? একটু মনোযোগ দিলেই খেয়াল করবা, হ্যাঁ কঠিন পদার্থ পড়াইছে, কঠিন পদার্থ সম্পর্কে বিস্তারিত পড়াইছে। কোথায় জানো? পদার্থের গাঠনিক ধর্ম, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ প্রথম পার্টটায় তুমি একটা কঠিন পদার্থ কিভাবে তৈরি হয়, তাকে তুমি বল প্রয়োগ করলে সে যে স্থিতিস্থাপকতা ধর্মটা দেখায়, এইটা তুমি যদি একটা পদার্থকে টেনে লম্বা করতে যাও, তোমার কতটুকু বল প্রয়োগ করা লাগবে, পীড়ন, বিকৃতি, কঠিন কঠিন কথাবার্তা, কঠিন পদার্থ সম্পর্কে তোমার যা জানা দরকার তোমাকে পড়াই দিছে। এরপরে কি থাকে পদার্থ বাকি? তরল থাকে, গ্যাস থাকে। আচ্ছা ভাই চিন্তা করো তো, তরল কোথায় পড়াইছে? তরলও পড়াইছে, সেটা হচ্ছে
চ্যাপ্টার 7 এর শেষ ভাগে কোথায় পড়াইছে? ধরো তরল সম্পর্কে এই ইন্টারে আসার আগে আমাদের কি আইডিয়া ছিল জানো? তরলের ধর্ম আমরা শুধু এতটুকু জানতাম যে তরল নির্দিষ্ট আকার নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে, আর এর ঘনত্ব পানির ঘনত্ব 1000, আর পানির তুলনায় অন্যান্য ঘনত্ব আমরা আপেক্ষিক গুরুত্বের সাপেক্ষে বের করি। আমরা ক্লাস 9-10 লিটারেলি তরল সম্পর্কে এতটুকু জেনেই শেষ করে ফেলছি। তরলের কিন্তু আরো ধর্ম আছে, তরল সম্পর্কে অনেক পড়াশোনা আছে, তার কিছু অংশ কিন্তু ইন্টারে পড়াই দিছে, মানে পদার্থের যে সেকেন্ড অংশটা সেটা পড়াই দিছে। কোথায় পড়াইছে? প্রবাহী পদার্থ, অপ্রবাহী পদার্থের যে ধর্মগুলা, সেগুলো কি পৃষ্ঠ টান, স্পর্শ শক্তি, এগুলো কোথায় পড়াইছে? এগুলা 7 চ্যাপ্টারের শেষে পড়াইছে। এবার বাকি থাকলো পদার্থে কোনটা? গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। পদার্থের যে 3 নাম্বারটা থাকে এটা কোথায় পড়াইছে? এটা ফার্স্ট পার্টে চ্যাপ্টার 10-এ পড়াইছে। গ্যাসের উপরে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে কি হবে, আয়তন বাড়াইলে কি হবে, তাপমাত্রা বাড়াইলে কি হবে, কতটুকু কাজ করা লাগবে, গতিশক্তি কত, কি দিয়ে তৈরি হয়েছে, অনুপরমাণুর গতিশক্তি, গ্যাস সম্পর্কে যা যা পড়া দরকার বিস্তারিত চ্যাপ্টার 10-এ পড়াই দিছে। তার মানে কি পৃথিবীতে যা কিছু আছে 2 ভাগে ভাগ করা হয়, পদার্থ এবং শক্তি। পদার্থ সম্পর্কে সব পড়াই দিছে, বাকি থাকলো কি? শক্তি। শক্তি কয় টাইপের আছে জানো? শক্তি অনেক টাইপের আছে, প্রধান দুইটা আছে, যান্ত্রিক শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তি। আর কি আশেপাশে তাকায় দেখো, বিদ্যুৎ শক্তি, তড়িৎ শক্তি, বিদ্যুৎ, তড়িৎ, তাপ, চুম্বক শক্তি, নিউক্লিয় শক্তি, তারপরে কি পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, এই টাইপের যে শক্তিগুলো আছে সবগুলো আছে। তুমি কি চিন্তা করছো এগুলো আমাদের পড়াইছে কিনা? যে এগুলো তো পৃথিবীর অংশ, তাহলে কি আমাদের ফিজিক্স বইয়ে পড়ানোর কথা? পড়াইছে। খেয়াল করে দেখো গতিশক্তি কোথায় পড়াইছে, এই যে আজকের চ্যাপ্টারে আমরা গতিশক্তি পড়বো, কাজ ক্ষমতা শক্তিতে। তারপরে আর কি, শক্তি সঞ্চালনের মাধ্যম হচ্ছে তরঙ্গ, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাইতে চাও, কিভাবে নেবা? তরঙ্গে নিয়ে, সেটা পড়াইছে কোথায়? 9ম অধ্যায়ে। আর কি, তাপ শক্তি কোথায় পড়াইছে? সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টারে। বিদ্যুৎ কোথায় পড়াইছে? সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টারে। দ্বিতীয় এবং তৃতীয় চৌম্বক শক্তি কোথায় পড়াইছে? চতুর্থ চ্যাপ্টারে। পঞ্চম চ্যাপ্টারে কি পড়াইছে? আলোক শক্তি, খুব ইম্পর্টেন্ট, ভোলা যাবে না। ষষ্ঠ এবং সপ্তমে কি পড়াইছে? আলোক পড়াইছে। এরপর আধুনিক পদার্থবিজ্ঞানের এই যে বিগ ব্যাং টিক ব্যাং, এগুলার আইনস্টাইনের কাজগুলা সব 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়। এইবার ভাই আমার সব থেকে মজার প্রশ্নটা, সেটা হচ্ছে কেন আমার তড়িৎ সেকেন্ড পার্টে পড়াইলো, কেন গতিশক্তি বা গতিসূত্র প্রথম পার্টে পড়াইলো? উল্টা কেন হইলো না? তোমার মাথায় কখনো চিন্তা আসছে? উত্তরটা বলি, উত্তরটা খুব সিম্পল, দেখো কানেক্ট করতে পারো কিনা। তোমরা যখন বাংলা বই পড়ছো, বাংলা বইয়ে কি দেখছো? যে যে কবি সাহিত্যিকরা আগে আসছেন, যাদের জন্ম যত আগে হইছে, তাদের লেখা গদ্যগুলা বা কবিতাগুলো কিন্তু আগে থাকে। যত আধুনিকের দিকে যাই আমরা, আমাদের গদ্য কবিতা কিন্তু তত নতুন আসতে থাকে। এই কারণে আমরা ওই যে বঙ্কিমচন্দ্র কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা সবার প্রথমের দিকে পাই, তারপরে রবীন্দ্রনাথের গুলা পাই, তারপরে এসে আমরা শরৎচন্দ্রেরটা পাই, তারপরে কাজী নজরুল ইসলামেরটা পাই, তারপরে কি নতুন যে একদম জাফর ইকবাল কিংবা হুমায়ুন আহমেদের যদি কোনো গল্প থাকে সবার লাস্টে থাকে। কেন থাকে? সময় অনুসারে যে যত আগে আবিষ্কার হয়েছে, যার গুলা যত আগে লেখা হয়েছে সেটা আগে দেখা হয়। তাহলে এবার চিন্তা করো তো ভাইয়া, গতিসূত্র কখন আবিষ্কার হয়েছে? গতি নিয়ে প্রথম কাজ করছে কে? গতি নিয়ে কে প্রথম কাজ করছে জানো? নিউটন তো অবশ্যই কাজ করছে, তার আগে পড়ন্ত বস্তুর গতিসূত্র নিয়ে কিন্তু গ্যালিলিও কাজ করছে। কত সালে? 1500 সালের দিকে। তার আগে লিওনার্দো দা ভিঞ্চিও কিন্তু অনেক ফিজিক্স নিয়ে কাজ করছিল। তারপরে 1500 সালের দিকে গ্যালিলিও কাজ করে, 1600 সালে কে কাজ করে? নিউটন কাজ করে। এই জন্য দেখবা গতিসূত্র একদম প্রথম টপিকটা কিন্তু গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে ইগুলো সূত্রগুলো ওগুলো দেওয়া আছে। কেন? গ্যালিলিওর ওটা আগে আবিষ্কার করা। এরপরে গ্যালিলিওর সময় যখন শেষ হয়, নিউটন 1600 সালের শুরু থেকে কাজ করা শুরু করে। এই জন্য নিউটনের গতিসূত্রগুলো কোথায় থাকে? তারপরে থাকে। এবার আমাকে বলো তো 1700 সালে কি তৈরি হয়েছে? 1700 সালে এরপরে যে অধ্যায়গুলো আসতেছে সব সিরিয়ালি আবিষ্কার হয়েছে। 1700 সালের দিকে গ্যাস নিয়ে কাজ করেছে, বয়েলের সূত্র 1718 সালে মাঝামাঝিতে। এই জন্য দেখবো এটা 10ম চ্যাপ্টার। তাহলে ভাইয়া চার্জ নিয়ে কখন কাজ করা হয়েছে? চার্জ নিয়ে কাজ করেছে 1800 সালের দিকে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ধনাত্মক চার্জ আবিষ্কার করছিল। তোমরা যদি একটু পড়াশোনা করো জানবা। এটা কত? 1800 সালের দিকে। তার মানে এটা কখন হবে? 17 সালের পরে হবে। এই কারণে ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্টে যায় আমাদের তাপ, তাপের পরে কি? তড়িৎ। তারপরে কি আমাদের চৌম্বক আবিষ্কার হয়েছে।
বলো তো ভাইয়া তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের শুরু কোথায়? আমাদের আইনস্টাইন কিন্তু অনেক নতুন, সে কিন্তু কত 1900 সালের দিকে, এই জন্য এটা সেকেন্ড পার্টের একদম শেষে। সবার লাস্টে হচ্ছে আমাদের নাসার টপিক। নাসার টপিক কি? যেখানে আমরা গ্রহ নক্ষত্র মানুষ যে মহাকাশে যাবে, ঠিক না? মহাকাশে যাওয়ার এই টপিক গুলোকে একদম নতুন না, এটা 1976 সালে, এই 2000 সালের এখনের টপিক। এই জন্য এইটা পড়ানো হয়েছে সেকেন্ড পার্টের সবার লাস্টে। তো পড়ার আগে আমাদের একটু জানা দরকার আমরা আসলে কি পড়াশোনা করতেছি, তাইলে পড়াশোনাতে কিছুটা ইন্টারেস্ট পাবা। ঠিক আছে? অনেক টাইম নষ্ট করে ফেলছি ভাইয়া, অনেক বক বক করে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আজকে যে অধ্যায়টা কাজ ক্ষমতা শক্তি, খুব সুন্দরভাবে ডিজাইন করছি, কোনো সমস্যা নেই। কাজ কাকে বলে? আচ্ছা ভাইয়া, কাজ কাকে বলে 9-10 তো পড়ছি, বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে, তাই না? এটা পড়ছি, ঠিক আছে। কিন্তু এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে। মানে কি একটা ক্ষেত্র বলতে? যদি বল এবং স্মরণ একই দিকে থাকে তাহলে আমরা, আসো, তার মানে কি? আসো এবার আমরা একটু হোয়াইট বোর্ডে পড়াশোনা করি, স্লাইডে ভাল লাগতেছিল না, তাই না? আসো, জ্ঞান টেন দেওয়া শেষ। এবার আমরা চিন্তা করি যে পেনটাও না ভালো না। আচ্ছা, একটা বক্স আছে, ওকে। কাজ কাকে বলতেছি? কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। কখন? যখন বল এবং বলের দিক এবং স্মরণের দিক সেম থাকে তখন, মানে বল এবং স্মরণের মধ্যে কোনো কোণ থাকবে না। 9-10 আমরা যখনই অঙ্ক করতাম কোনো কোণ থাকতো না। মানে বলতেছে এটা একটা বক্স আছে, ঠিক আছে ভাইয়া, এই বরাবর আমি 5 নিউটন বল প্রয়োগ করলাম, বক্সটা এই বরাবরই যেদিকে বল প্রয়োগ করছি সেই জায়গায় 30 মিটার সরণ হইলো। তাহলে কৃত কাজ কত? খুব সহজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তার মানে 5 ইন্টু 30, তার মানে কত? কি 3×5 = 15, 150 জুল। কিন্তু সবসময় কি তাই? কাজের 3টা টাইপ আছে, এইটা হচ্ছে প্রথম টাইপের অঙ্ক। এই যে যে অঙ্কটা উপরে করে দেওয়া আছে, মানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, 200 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 মিটার সরানো হলে কত কাজ সম্পন্ন হবে বের করো। একদম সেম অঙ্ক। কি বলছে? বলের অভিমুখে সরণ হচ্ছে, তার মানে আমি যেদিকে বল প্রয়োগ করতেছি সরণটাও সেই লাইনে হচ্ছে, তার মানে এখানে বল কত? 200 নিউটন, এখানে সরণ কত? 300 মিটার। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? এফ ইন্টু এস। ক্যালকুলেটারে টুক করে ফেলবো। আচ্ছা, আমার ক্যালকুলেটর ওখানে এসে যখন লাগবে আমি নিয়ে আসতেছি, সমস্যা নেই। এখন সব ক্ষেত্রে কি তাই হবে ভাইয়া? না। তাহলে কাজের আরো কিছু অ্যাসপেক্ট আছে, 3টা অ্যাসপেক্ট আছে বলছি, আমরা টাইপ 1 পড়ছি। এই অঙ্কটা তোমরা নিজেরা করে ফেলবা, তাহলে এটা খুব সহজ, 300 ইন্টু 200, ক্যালকুলেটারে জলদি করে ফেলো, রাইট? আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে বল আর স্মরণ একই দিকে নাই, ভাই এটা কেমনে হয়? বল যেদিকে প্রয়োগ করব স্মরণ সেদিকে হলো না, এটা কি হওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া সম্ভব। কিভাবে? চিন্তা করো, এটা একটা সারফেস, ঠিক আছে, এটা সাপোজ 30 ডিগ্রি আছে, এইটা আমার বক্স, আমি এই বরাবর বল প্রয়োগ করলাম, কত বল? এফ বল প্রয়োগ করলাম, ঠিক আছে ভাইয়া। কোন বরাবর? একদম ভূমির সমান্তরালে। কিন্তু ভূমির সমান্তরালে করলেও এটা তো একটা ইনক্লাইন্ড সারফেস, তুমি কি বলো এই যে বাক্সটা আছে এটা কি এটা ভেদ করে ভিতরে চলে যাবে? অবশ্যই না। বাক্সটা সাপোজ উপরে উঠলো, এতটুকু দূরত্ব উঠলো, এতটুকু হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের স্মরণ। এখন ভাইয়া বলো তো, বলের দিক এই দিকে, স্মরণ হয়েছে অন্য একটা দিকে, তাহলে ভাইয়া কাজ কেমনে বের করব? খুব সহজ। এই ক্ষেত্রে আমাদের ইন্টারের কাজের সংখ্যাটা লাগে, এটা আমরা 9-10 শিখি নাই। সংজ্ঞাটা কি ছিল? কাজের বল ইন্টু বলের দিকে স্মরণের, বলের দিকে স্মরণের উপাংশ। ভাই রাতের লেখা খুবই খারাপ, হাসাহাসি করো না। আর এই গ্রাফিক ট্যাবলেটে লেখা একটু খাতায় লিখলে একটু সুন্দর লিখতাম, কিন্তু বুঝো, বল এবং বলের দিকে স্মরণের উপাংশ। এখন এইটা হচ্ছে আমরা নতুন কাজের সংজ্ঞা শিখছি, বল এবং বলের দিকে স্মরণের উপাংশ। এই ক্ষেত্রে তার মানে একটা ফ্যাক্টর চলে আসতেছে, সেটা কি? বলের দিকে স্মরণের উপাংশ কি? ভাইয়া বলের দিকে স্মরণের উপাংশ কি? এই যে স্মরণটা হইছে এটা একটা ভেক্টর রাশি,
আমরা জানি যে কোনো একটা ভেক্টর রাশিকে উপাংশে ভাগ করা যায়, দুইটা লম্ব উপাংশে ভাগ করা যায়। আমাকে যদি একটা কোণ দেওয়া থাকে, আমরা ওই কোণের সাপেক্ষে দুইটা লম্ব উপাংশে ভাগ করে ফেলতে পারি। কিভাবে ভাইয়া? এইখান থেকে এতটুকু এস, চিন্তা করো এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব লম্ব উপাংশে। যেদিকে কোণ এদিকে হচ্ছে অলওয়েজ কস, তাহলে এদিকে উপাংশটা হবে এস কস থিটা, আর এস কস থিটার সাথে লম্ব বরাবর উপাংশ হবে, ঠিক আছে? এখন এস কস থিটার সাথে লম্ব উপাংশ দুই দিকে হতে পারে, একটা হতে পারে নিচের দিকে, আরেকটা হতে পারে উপরের দিকে। এখন তো বলো ভাইয়া যে উপরেরটা উপাংশটা ঠিক না নিচের উপাংশটা ঠিক, কারণ দুইটাই তো এস কস থিটার সাথে লম্ব। সঠিকটা হচ্ছে উপরের দিকে এস সাইন থিটা, একটা হচ্ছে এস কস থিটা, আরেকটা হচ্ছে এস সাইন থিটা। এটা দুটো উপাংশে ভাগ করে দিলাম এস কি। এখন কথা হচ্ছে আমি নিচের দিকে কেন দিলাম না উপরে কেন দিলাম? আমরা যে রাশিটাকে দুটো উপাংশে ভাগ করতেছি, যে লব্ধিটা, সেটা অলওয়েজ দুটো উপাংশের মাঝখানে থাকতে হবে। তাহলে দেখো এস কস থিটা এবং এস সাইন থিটার মাঝখানে দেখো এসটা আছে। আমি যদি নিচের দিকে এস সাইন থিটা দিতাম, তাহলে এই দিকে কস থিটা হইতো, নিচের দিকে সাইন থিটা হইতো, মাঝখানে তো ভাইয়া এখানে তো এস নাই, এসটা তো এইদিকে নাই। তার মানে এস কে আমরা দুটো উপাংশে ভাগ করে ফেলছি, এইদিকে এস কস থিটা, উপরের দিকে এস সাইন থিটা। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কাজটা কিভাবে বের করব? বল ইন্টু বলের দিকে স্বর্ণের উপাংশ, বলের মান কত, এফ এর মানটা আমার যদি দেয়া থাকে, তাহলে এফ ইন্টু বলের দিকে স্বর্ণের উপাংশ কত, এস কস থিটা। বল ইন্টু বলের দিকে স্বর্ণের উপাংশ, এইটাই হচ্ছে আমাদের কৃত কাজ। বল ইন্টু বলের দিকে স্বর্ণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে ভাইয়া এই টাইপের একটা অঙ্ক আমাকে করান যেখানে হচ্ছে স্মরণটা আর বলটা একই দিকে নাই। ঠিক আছে ভাইয়া, আমরা অঙ্কে চলে আসি। দেখো অনেক টাইপের অঙ্ক করা যায়, তুমি অনেক কল্পনাও করতে পারো। তোমরা যদি মিনা বাজার বা কোনো সুপার শপে শপিং করো, এটা কানেক্ট করতে পারবা যে আমরা এভাবে টেনে টেনে কি করি, আমরা টেনে টেনে কার্ডটাকে টেনে নিয়ে যাই সামনের দিকে, তাই না? তো ধরো এটা একটা সারফেস আছে, তুমি একটা কার্ডকে বা এখানে যেটা বরফ খণ্ডকে টেনে নিয়ে যাচ্ছ সামনের দিকে, ঠিক আছে? তুমি কি একদম নিচু হয়ে এভাবে টানবা, এই দিক বরাবর টানবা না, তুমি অ্যাঙ্গেল করে উপরের দিকে টানবা, এই দিক বরাবর টানতেছো। তুমি যদি কখনো মার্কেটে যাও, কোনো সুপার শপে যাও, তখন এটা যখন হ্যান্ডেলটা দিয়ে টানবা, দেখবা তুমি টানতেছো এইভাবে, তুমি সামনে এদিকে হাঁটতেছো আর হাত দিয়ে টানার সময় টেনে টেনে নিচ্ছ। এখন ভাইয়া বলো তো, তাহলে বল কোন দিকে প্রযুক্ত করতেছো তুমি? এখানে আমাকে বলে দিচ্ছে যে এটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে, এই বলটা এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে? বলটা কাজ হচ্ছে 30 ডিগ্রি কোণে, আর এইভাবে দড়ির টান হচ্ছে কত, 10 নিউটন, ঠিক আছে? এইভাবে টানতেছে যদিও এইভাবে, কিন্তু আমার এই কার্ডটা তো চাকালা, চিন্তা করো, সে তো আর উড়ে উপরের দিকে যাচ্ছে না, সে এইদিকেই আগাচ্ছে। সে এই দিকে আগাইছে কত, 5 মিটার আগাইছে, তার মানে এই দিক বরাবর সে আগাইছে 5 মিটার। তার মানে সরণ এখানে এস হচ্ছে 5 মিটার। এখন বলো বলের দিকে সরণের উপাংশ ভাগ করতে হবে, তাই না ভাইয়া? ভাগ করব, চিন্তা করো এস কে আমি ভাগ করতে চাই, এস কে আমি দুটো উপাংশে ভাগ করব। এই যে যেদিকে কোণটা দেয়া থাকবে সুন্দরভাবে, সেদিকে তোমরা আগে একটা উপাংশ দিয়ে নিবা। তাহলে এই দিকে কোণ আছে, এই বরাবর উপাংশ, তাইলে এস কস থিটা। সহজ কথা, যেদিকে কোণ ওদিকে কস, তার মানে এটা যদি 5 হয়, তাহলে এইদিকে হচ্ছে 5 cos 30, ঠিক আছে? এখন এইটার সাথে দুইটা লম্ব আঁকাবা, একটা লম্ব এই যে এই রেখাটা, দুইটা লম্ব আঁকাও, একটা এভাবে উপরের দিকে হয়, একটা নিচের দিকে হয়। এখন বলো তো ভাইয়া উপরের দিকে হবে না নিচের দিকে হবে? একটু আগে বুঝাইছি যে লম্বটা এমন ভাবে হবে যেন লব্ধিটা মাঝখানে থাকে, তখন 5 এই মাঝখানে আছে, নিচে আছে, তার মানে এটা হবে
এটা কি কোনো সমস্যা? চেক ইউর মাইক্রোফোন। ওকে, কোনো সমস্যা নেই, চেক ইউর মাইক্রোফোন। এটা তো হুম। হ্যালো 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 হ্যালো, 1 2 3 4। কি সমস্যা ভাই মাইক্রোফোনে? হ্যালো 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 হ্যালো, এবার ঠিকঠাক কথা। এখন কি ক্লিয়ার? এটা তো আমাকে শিওর করতে হবে। এত সুন্দর করে পড়াইলাম, এখন যদি ক্লিয়ার না হয় তো তো বিপদ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইউ আর নট অডিবল, ক্লিয়ার মানে হওয়ার আপনার শোনা যাচ্ছে না। কথা। হ্যালো, শাহজালাল ভাই, সরি ফর ইন্টারাপ্ট, আসলে একটু প্রবলেম হচ্ছে, আপনাকে শোনা যাচ্ছিল না। কাইন্ডলি যদি এটা একটু দেখতেন। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, এবার কি ক্লিয়ার শোনেন আমার কথা? জি জি জি, এবার শুনতে জি, পাচ্ছি। আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাময়িক যান্ত্রিক ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি দ্রুত প্রবলেমটি সলভ হয়ে যাবে। এখন কি ক্লিয়ার শোনা যায় আমার কথা? এখন তো পুরোপুরি আমার লেভেল আমি দেখতেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জি, ওকে, আপনার কথা এখন আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি আমাকে তাহলে একটু লিসেন। ক্লিয়ার নাও, রাইট, ঠিক আছে। হুম, আচ্ছা। আমি 1 সেকেন্ড, তোমরা যারা যারা দেখতেছো মন খারাপ করো না, সবকিছু আবার ঠিক হয়ে যাচ্ছে। আমরা একটু সব সব সবটাই পড়বো। হ্যাঁ, সাউন্ড সিস্টেম ইজ ক্লিয়ার। ওকে, আসলে ভাইয়া পুরা যেটা হইছে সেটা হচ্ছে ক্যামেরার এই যে সুন্দর ঝকঝকে কোয়ালিটি দেখতেছো না, এটা হচ্ছে ফোন দিয়ে, ফোনটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করা হয়েছে, বুঝছো? তো এই জন্য এই ভাইয়ারা আমাকে ফোন দিয়ে পাচ্ছে না। টেকনিক্যাল অ্যাসপেক্ট একটু বোঝার দরকার।
তো তাইলে তোমরাও জিনিসটা ইনভলভড হইতে পারবে। ওকে, এবার একটু চিন্তা করি আমরা এখানে। আমরা এখন শান্তি মতো পড়াশোনা করবো, রাইট? আর সাথে হচ্ছে আমি লাইভটাও রাখতেছি, তোমাদের যদি কারো কোয়েশ্চেন্স থাকে আমাকে কিন্তু কোয়েশ্চেনে একটু বলতে পারো যে ভাই এইটা সমস্যা, এই টপিকটা আরেকটু ক্লিয়ারলি বুঝাই দেন, বুঝতে পারি নাই। তো এইটা কিন্তু ক্লিয়ারলি আমাকে, আচ্ছা। তো এইবার আমরা এখান থেকে এখানে তুলবো, তাহলে আমার বল প্রয়োগ করতে হবে কোথায়? ওয়াই অ্যাক্সিস বরাবর বল প্রয়োগ করতে হবে, রাইট? ওয়াই অ্যাক্সিস বরাবর বল প্রয়োগ করতে হবে, উপরের দিকে বল প্রয়োগ করতে হবে, এই দিক বরাবর বল প্রয়োগ করতে হবে। এইটাকে আমরা দুটো উপাংশে ভাগ করি, এই যে 6m কে কোথায় ভাগ করব? এই দিক বরাবর হচ্ছে, এইটাকে চিন্তা করো যেদিকে কোন সেদিকে, এই যে এই পুরো লাইনটাকে আমরা যদি দুটো উপাংশে ভাগ করি, এইদিকে হচ্ছে 6 cos 30 আর উপরের দিকে হচ্ছে 6 sin 30। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, এটা হচ্ছে টাইপ 3। আচ্ছা ভাইয়া, তাহলে এই ক্ষেত্রে তাহলে কাজ কত হবে? কাজ W ইজ ইকুয়াল টু হবে F বল এবং বলের দিকে সরণের উপাংশ, তার মানে বলের দিকে সরণের উপাংশ কে, এইদিকে সরণের উপাংশ কোনটা? 6 sin 30, সরণ x 6 sin 30। তাহলে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, তাহলে বল কত? F সমান সমান mg ইন্টু 6 sin 30, রাইট? আচ্ছা, এইবার এটা হচ্ছে টাইপ 3। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে শুধু যে fs cos থিটা cos থিটা cos থিটা পড়ছি, শুধু কিন্তু fs cos থিটা না। তার মানে W ইজ ইকুয়াল টু শুধু fs cos থিটা যে মুখস্থ করে যাব ভাইয়া, এটা হবে না। আসল সূত্রটা হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, সেটা কিছু কিছু ক্ষেত্রে সাইন থিটাও হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছো? এইটা গেল কাজের 3টা টাইপ। এখন ভাইয়া এখানে আর কি ভ্যারাইটি আছে, কি কোশ্চেন আসতে পারে আমাদের পরীক্ষায়? এখানে আরো কাজের আরো কত ভ্যারাইটি আছে আমি তোমাকে চিন্তা করি। কাজ সাধারণত 3টা টাইপ করা যায়। কি টাইপ করা যায় বলো তো? ধরো আমি যদি বলি যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ কখন হবে? একদম স্লো টপিক মনে হচ্ছে, বাট একটু খেয়াল করো। ধনাত্মক কাজ মানে কি? ডাব্লিউর মানটা পজিটিভ হতে হবে, এফএস কস থিটার। একটু চিন্তা করো যে কখন এটা পজিটিভ মান হওয়া পসিবল, এটা কখন এটা পজিটিভ মান হওয়া পসিবল। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস কস থিটা, কখন এটা পজিটিভ হওয়া পসিবল? চিন্তা করো, কস থিটার মান যখন পজিটিভ হবে তখন পজিটিভ হবে, কস থিটার মান যখন 0 হবে তখন 0 হবে। অথবা এই রাশিটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ডাব্লিউর মানটা, এফ এর মানটা। তুমি সাপোজ কোন জিনিসের উপর বলই প্রয়োগ করনি, তাহলে কাজ কেমনে হবে? এফ এর মান 0 হইলে কি কাজ শূন্য। তুমি একটা দেওয়ালে সারাদিন ধরে ধাক্কা দিছো, দেওয়ালটা এক মুহূর্ত সরেনি, একটুও সরেনি, মানে কোনো এস নাই। তার মানে কি? সরণ যেহেতু নাই, সেহেতু এই রাশিটা টোটালটা 0, কোনো কাজও হয় নাই। ঋণাত্মক কাজ আরেকটা টার্মেও কিন্তু এইখানে 0 হইতে পারে, মানে শূন্য কাজ আরেক ভাবে হইতে পারে। যদি আমরা কি জানি cos 90 ডিগ্রির মান 0, ঘিজি বিজি আমরা নিচে চলে আসবো, W ইজ ইকুয়াল টু এফএস cos থিটা। এই থিটার মান যদি আমি 90 ডিগ্রি বসাই, তাইলে এই পুরো রাশিটার মান কি আসে? এফ এস ইন্টু 0, মানে একটা বড় একটা আন্ডা 0। তার মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলেও কৃতকাজ শূন্য। আচ্ছা ভাইয়া,
কখন আমাদের ঋণাত্মক কাজ হবে আর কখন আমাদের শূন্য কাজ হবে? একটা উদাহরণ দেন। উদাহরণটা হচ্ছে, যদি আমি বলি কেন্দ্রমুখী বলের জন্য কৃতকাজ। কেন্দ্রমুখী বলের জন্য কৃতকাজ কি? আমরা জানি যে যখন একটা বস্তু ঘূর্ণায়মান থাকে, ঘুরতে থাকে, সুন্দর করে এই অ্যাক্সিসে ঘুরতেছে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। এই যে বস্তুটা সরতেছে, প্রতি মুহূর্তে সরণটা হচ্ছে স্পর্শক বরাবর, আর কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্রের দিকে। তাহলে সরণ আর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সরণ আর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি জানি? W ইজ ইকুয়াল টু Fs cos থিটা। এই থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলেও কিন্তু কৃতকাজ ইকুয়াল টু 0, একটা বড় একটা আন্ডা, রাইট? এবার বলি ভাইয়া, ঋণাত্মক কাজের একটা রিয়েল লাইফে সিচুয়েশন দেখান তো। ওকে, তোমরা কখনো পুলি দেখছো? পুলি মানে হচ্ছে একটা দিকে এরকম বস্তু থাকে আর এখানে সুতা টেনে এটাকে ওঠানো হয় উপরের দিকে। তুমি এটাকে টানো নিচের দিকে আর এই বস্তুটা উপরের দিকে উঠে, রাইট? এটাকে বলা হয় পুলি। তো আমাকে বলো, এটা হচ্ছে আমাদের বস্তুটা, আমি বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর, এফ হচ্ছে নিচের দিক বরাবর, বস্তুটা উঠতেছে, এটা সরণটা কি? উপরের দিক বরাবর। তাহলে এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কারণ কি? এই দিক আর এই দিক, এই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কিন্তু W ইজ ইকুয়াল টু কিন্তু Fs cos থিটা। এই সূত্রটার থেকে যদি তোমরা থিটার মানটা, cos থিটার মানটা 180 ডিগ্রি বসাও, তাহলে এটা আসে -1। আর তাইলে W ইজ ইকুয়াল টু -Fs। কৃতকাজ কিন্তু ঋণাত্মক হওয়া পসিবল। এরপরে আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে কাজের কি এইগুলাই আছে, আর কি কিছু নাই? কাজ আরো আছে, কাজের টপিকটা অনেক বড়। তোমাকে আমি যদি বলি যে এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কেবল টেবিল হয়ে খুব যাতা অবস্থা, নাইস। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এই টপিকটার মানে কি? তোমাদের একটা সিম্পল একটা সিচুয়েশন দেখাই। ধরো এটা একটা বক্স, ভাইয়া বক্স দিয়ে তো এত কিছু করলেন, আরো বক্সের বহুত কাজ আছে। এটা একটা বাক্স, ঠিক আছে? এই বাক্সটায় আমি বল প্রয়োগ করতেছি এই দিক বরাবর, 10 নিউটন বল প্রয়োগ করতেছি, ঠিক আছে? এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। যেহেতু বল এবং সরণের দিকে কেটে এফএস দিয়েই করা যাবে, তাহলে পুরো বল, এই পুরো বাক্সটা এখান থেকে এখানে নিয়ে আসতে কতটুকু কাজ করা লাগবে ভাইয়া? W ইজ ইকুয়াল টু Fs। খুব সহজ ভাইয়া। কত? W হচ্ছে, F এর মান হচ্ছে 10 আর 1 2 3 মানে 6। এটা কি? সরি, জুল। 60 জুল কাজ। এখন আমি যদি প্রতিটা অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে কাজটা করতাম, ভাই কি বললেন বুঝি নাই। চিন্তা করো, এতটুকু রাস্তা আসতে বক্সের কতটুকু কাজ করতে হয়েছে? 10 নিউটন ইন্টু 2, এতটুকু কাজ করতে হয়েছে। এতটুকু আসতে কি আবার সেই 10 নিউটন ইন্টু 2, আর এই রাস্তাটুকু আসতে 10 নিউটন ইন্টু 2, তার মানে কি এতটুকু আসতে 20 জুল, তারপরে আসতে 20 জুল, তারপরে আসতে কি 20 জুল, টোটালটা কি সেই 60 জুল। তার মানে টোটাল ডিস্টেন্স ইন্টু বল যা আসতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ডিস্টেন্স ইন্টু বল কিন্তু তাই আসতেছে, রাইট? আচ্ছা, কিন্তু ভাইয়া তাহলে আমরা কেন ছোট ছোট ভাগে ভাগ করলাম? কারণ একটু পরেই তোমরা বুঝবা কেন ছোট ছোট অংশে করে ভাগ করছি। এইবার চিন্তা করো আরেকটা ক্ষেত্র, এটা আছে বক্স, ঠিক আছে? এই বক্সটায় আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে?
2 মিটার যাওয়ার সময় আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, কিন্তু যখনই 2 মিটার থেকে 4 মিটার যাবে, এতটুকু যাবে, তখন এর উপর প্রযুক্ত বল আমি চেঞ্জ করছি, আমি হাফসায় গেছি, 6 নিউটন। এটা হচ্ছে 4 নিউটন। তিন জায়গায় আমি আরেকটু হাফসাইছি, তারপরে আরেকটু হাফসাইছি, রাইট? তাহলে টোটাল 3টা জায়গায়। এখন আমি কাজ কিভাবে বের করবো বলতো? এতটুকু অংশের জন্য কাজ হবে কি 10 × 2, কারণ বল ইন্টু সরণ। এতটুকু অংশের জন্য কত হবে? প্লাস 6 × 2। এতটুকু অংশের জন্য কি হবে? এই যে এতটুকু অংশের জন্য 4 × 2। তাহলে টোটাল কাজ হচ্ছে 20 + 12 + 8, তার মানে কত? 40 জুল। এবার কি আমি ডিরেক্ট 10 × 6 করতে পারছি? করতে পারি না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি হয়েছে, আমার বল কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে যখন পরিবর্তনশীল বল থাকে, ধ্রুব বল না, সবটুকু অংশের সমান বলে প্রয়োগ করা হচ্ছে না, তখন যে সিস্টেমে কাজটা আমরা বের করি, যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বল পরিবর্তন হয়, কাজ কিন্তু একই সিস্টেমে বের করা যায় না। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে করে প্রতিটা অংশের জন্য করে তারপরে যোগ করে টোটালটা করতে হয়। তোমরা একটু মাথায় আনো তো, আমরা কখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যোগ করে একটা বড় সামেশন বানাইছি? যখন তোমরা ইন্টিগ্রেশন করছো, ক্ষেত্রফলের অঙ্ক করছো, তখন তোমরা জানবা। যদি তোমরা কেউ 10.7 করে থাকো ফার্স্ট পার্টের ক্ষেত্রফল, তখন এটা সম্পর্কে একটু আইডিয়া থাকবে যে ইন্টিগ্রেশনে আমরা কি করি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে যোগ দিয়ে দিই। তো আমি একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে? গ্রাফ আমাদের কাছে একটু কঠিন লাগে, বাট আমরা আঁকবো। ধরো এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের f(x), আর এটা হচ্ছে আমাদের এক্সিস বরাবর আমাদের সরণ x, ঠিক আছে? এখন আমার কথাটা হচ্ছে যে তোমার এই সরণের প্রতিটা অংশে কি বল সেম থাকতেছে? চিন্তা করে, এটা একটা গ্রাফ, গ্রাফটাকে আমি এভাবে আঁকলাম। এর মানে কি, সরণ যখন x1 তখন বলের মান যা, সরণ যখন xf মানে ফাইনাল ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন, তখন বলের মান কিন্তু আলাদা। গ্রাফে এইখানের মান যা, এখানের মান কিন্তু একই না, এখানে মান বেশি, এখানে মান কম। তার মানে গ্রাফ দ্বারা বোঝাচ্ছে বল কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে আমি ভাইয়া পরিবর্তনশীল বলের জন্য কাজ কিভাবে বুঝবো? আমরা যদি এই অংশটার জন্য ক্ষুদ্র dx অংশের জন্য ওই অংশের বলের মানটা জানি, যেরকম আমরা ওইখানে যখন বক্সের অঙ্কটা করছিলাম, খেয়াল করে দেখো, আমরা বক্সের অঙ্ক যখন করছি, এই 2 মিটারের জন্য এই ক্ষুদ্র অংশের জন্য এখানে বলের মান 6 নিউটন আমরা জানতাম, এই কারণে এটা ইনটু এটা করে আমরা এই অংশের জন্য বলটা কিন্তু বের করতে পারছি। কিন্তু তার মানে আমাদের ক্ষুদ্র অংশের জন্য ওই পয়েন্টের বলের মানটা কিন্তু আমাদের জানতে হবে। এই পয়েন্টের জন্য বলের মানটা আমরা কিভাবে জানবো? তাহলে ওই বলের মানটা যদি আমি জানি f(x), x কে এটাকে ফাংশন দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে ইনপুট দিলে বলের একটা মান পাওয়া যায়। f(x) এর ফাংশন আমি একটু পরে বোঝাচ্ছি জিনিসটা কি। আগে বুঝো যে বল ইনটু সরণ, মানে এই dx অংশের জন্য বল যদি f(x) হয়, তাহলে এইটা ইনটু এইটা, ওই ক্ষুদ্র অংশ এবং ওই ক্ষুদ্র অংশের জন্য প্রযুক্ত বল, এইটুক হবে ক্ষুদ্র অংশের জন্য কাজ। এবং এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এই সীমা x1 থেকে xf পর্যন্ত, xi থেকে xf পর্যন্ত, তাহলে আমি মোট কৃত কাজ w কিন্তু পেয়ে যাই। ভাইয়া কনফিউজিং লাগতেছে, কি f(x) dx বলতেছে? একটু অঙ্ক করে দেন, একটু বুঝাই দেন। আসি, চলো আমরা একটা দুটো অঙ্ক করি, রাইট? বুঝবা। আসো, আজকে একটা কুইজ আছে কিন্তু একটু পরে, ঠিক আছে? অ্যাপে ঢুকলে তোমরা কিন্তু কুইজ দিতে পারবে। আজকে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের উপরই আছে, আমারই বানানো কোয়েশ্চেন, এবং আমি হিন্টস দিয়ে দিচ্ছি, আজকে যদি লেকচারটা ঠিক মতো ফলো করো, ওখানের মোটামুটি 50% মতো কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর কুইজে জিতলে কিন্তু একদম টপ হইলে কিন্তু পুরস্কার আছে। ভাইয়া কিন্তু পেজে সবসময় দিতে থাকে, তোমরা কিন্তু গ্রুপে জয়েন করো, পেজটাতে ফলো দিও। গ্রুপে কিন্তু রাকিব ভাই সবসময় আপডেট দিতে থাকে। তোমরা আরেকটা কন্টেস্ট আছে কিন্তু, এটাও খুব মজা, সেটা হচ্ছে যে তুমি যদি তোমার 25 জন বন্ধুকে এই অ্যাপটা ডাউনলোড করতে পারো তোমার রেফারেল দিয়ে, তাহলে কিন্তু একটা গিফট পাবা, একটা গেঞ্জি পাবা, বুঝছো? গেঞ্জিটা অনেক সুন্দর, দাঁড়াও একটু গেঞ্জিটা দেখাই যাবে।
গেঞ্জিটা পাবা, আর মনে হয় কিছু অর্থ পুরস্কারও পাবা। অর্থ পুরস্কার কত এক্স্যাক্টলি আমার জানা নাই, বাট গেঞ্জি পাবা। আমার গেঞ্জিটা খুব ভালো লাগছে, আমি নিজে পরে আছি। আর এই গেঞ্জিটা দেখো, এই যে এটা হচ্ছে সামনেটা গেঞ্জির, এটা দেখো অ্যাম্বাসেডার। তো আমার গেঞ্জি অনেক পছন্দ হয়েছে। তোমরা 25 জনের রেফার করে কিন্তু এই গেঞ্জিটা জিততে পারো, কন্টেস্টটা মজার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের অঙ্ক দেখান ভাইয়া। আচ্ছা, পরিবর্তনশীল কৃতকাজের অঙ্ক দেখাবো, খুব ভালো কথা। এখানে একটা অঙ্ক দেখো, এখানে বলতেছে এই এখানে একটা লেখচিত্র আছে। লেখচিত্রের একটা বস্তুর দূরত্ব এক্স এর নির্ভরশীল বল এফ দেখানো হয়েছে, মানে এ অ্যাক্সিস দ্বারা আমাদের ওয়াই অ্যাক্সিস দ্বারা, এই ওয়াই অ্যাক্সিস দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, বল বোঝানো হয়েছে। আর এই যে দূরত্ব দ্বারা এক্স অ্যাক্সিস দ্বারা কিন্তু দূরত্ব বোঝানো হয়েছে। এখন তাহলে এই যে এফ অফ ডিএক্স আমরা করি, এইটা আসলে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটাকে বোঝায়। কোনোভাবে যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, ইন্টিগ্রেশনের সূত্রে আমরা ওয়াই ডিএক্স করছিলাম, ওয়াই ডিএক্স দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতাম, আর এখানে ওয়াই এর জায়গায় এফ দিয়ে আমরা প্রকাশ করতেছি। এই এফ ডিএক্স আসলে ক্ষেত্রফল বোঝাচ্ছে। তার মানে কোনোভাবে যদি আমি ক্ষেত্রফলের মানটা বের করতে পারি, এটাই আসলে ওই সরণের আন্ডারে কৃত কাজ। তার মানে এইখানে যে অংশটা আছে, এই অংশটার কাজ আমরা কিভাবে বের করবো, এটার ক্ষেত্রফলটা বের করবো। দেখো এখানে দুইটা অংশ আছে কিন্তু, একটা হচ্ছে এই চতুর্ভুজটা আছে আর একটা আছে ত্রিভুজটা। তোমরা সাথে সাথে একটু ক্ষেত্রফলটা বের করে ফেলো তো। এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি 3 ইন্টু 3, এতটুকু অংশের ক্ষেত্রফল হচ্ছে 9। এরপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু হবে, এতটুকু চিন্তা করো, এখান থেকে এতটুকু হচ্ছে 1 2 3, আর হাইট হচ্ছে 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল কতটুকু আসতেছে দেখো তো, এটার ক্ষেত্রফল আসতেছে 9 প্লাস এখান থেকে কতটুকু আসতেছে, 3 তারাকে 9, 4.5, তার মানে 13.5 জুল। তার মানে আমরা ক্ষেত্রফল বের করে কি করতে পারি, কাজ বের করতে পারি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে, মানে আমাদের যদি চিত্রটা দেওয়া থাকে। আরেকটা সিস্টেমে করতে পারি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, সেটা কি, যদি আমাদের বলের ফাংশন দেওয়া থাকে তাহলে ইন্টিগ্রেশন করে করতে পারি। আসলে সেই অঙ্কটা একটু করি। ধরো এখানে একটা বল দেওয়া আছে, এইটা বলের ফাংশন দেওয়া আছে কি 7 - 2x + 3x² নিউটন মানের একটা বল কাজ করতেছে। এটা হচ্ছে কি আমার বলের ফাংশন, এটাও হচ্ছে আমার এফ অফ এক্স। খেয়াল করছো, এটা কিন্তু এক্স এর সাপেক্ষে ফাংশন, 7 - 2x + 3x², রাইট? তাহলে আমরা কি জানি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ DW = f of x * dx। ইন্টিগ্রেট করতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত, শূন্য অবস্থান থেকে 5 এ নিয়ে যেতে হবে, তবে লিমিটটা আসবে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে ভাইয়া ইন্টিগ্রেশনটা কিভাবে করব, আমরা কি ইন্টিগ্রেশন শিখছি? প্রথম কথা, আগে আমার f of x এর যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে, যেহেতু কার সাপেক্ষে হচ্ছে, dx এর সাপেক্ষে হচ্ছে, তার মানে আমার x এর সাপেক্ষে f এর ফাংশনটা নিয়ে আসতে হবে। তো f of x এর মানটা দেওয়াই আছে, 7 - 2x + 3x² ইন্টু dx, 0 থেকে 5, রাইট? ইন্টিগ্রেশন কি আমরা পারি? যেহেতু চিন্তা করতেছি তোমরা কয়দিন পরে এইচএসসি পরীক্ষা দিবা এবং ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের সিলেবাসে আছে, সেহেতু আশা করতেছি পারো। সেটা কি দেখো, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে, এটাকে করলে হয় 7x, এটাকে করলে হয় 2x²/2, এটাকে করলে হয় কত, 3 বাইরে থাকলো, এটা হচ্ছে x³/3। তারপরে কি, আপার লিমিট এখানে বসাতে হয়, লোয়ার লিমিট এখানে বসাতে হয়। তাহলে কি হবে ভাইয়া, এখানে মান বসাই দিলে আমরা ইন্টিগ্রেশনের উত্তরটা পাবো। এখানে এক্স এর জায়গায় তোমরা 5 বসাই দিবা, দিয়ে বিয়োগ দিয়ে সবগুলো 0 হয়ে যাচ্ছে, যেহেতু লোয়ার লিমিট আর বসানোর দরকার নাই। তো সুন্দর করে বসাই দিলে কি পাবা,
পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এটা কিন্তু পেয়ে যাবা। আচ্ছা ভাইয়া, কাজ অনেক করে ফেলছি, এবার তাহলে আমাদের একটু শক্তির দিকে যাওয়ার দরকার, তাই না? তাহলে একটু শক্তির দিকে দেখি। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের পরে আমরা আসো একটু শক্তির দিকে যাই। তো অঙ্ক এখানে আমি করে রাখছি বলতে অঙ্কটা আছে, বাট তার আগে আমাদের কিছু বুঝতে হবে। সেটা কি? সেই জিনিসটা কি বুঝতে হবে বলো? শক্তি কয় টাইপের আছে? শক্তি অনেক টাইপের আছে, তার মধ্যে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, হাবিজাবি বহু টাইপের শক্তি। হাবিজাবি না, সব শক্তি ইম্পর্টেন্ট, এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো অনেক টাইপের শক্তি আছে। এই অধ্যায়ে আমরা কি পড়বো? এই অধ্যায়ে আমরা যান্ত্রিক শক্তিটা পড়ি। যান্ত্রিক শক্তিটা আমি তোমাদের বিস্তারিত পড়াই দিচ্ছি, সমস্যা নেই। যান্ত্রিক শক্তি প্রধানত দুই প্রকার। একটা কি? যান্ত্রিক শক্তি দুই প্রকার। কি কি? স্থিতিশক্তি, গতিশক্তি। ভাইয়া ভ্যারাইটি কিছু করা নেই, স্থিতিশক্তি গতিশক্তি তো করতে করতে বোর হয়ে গেছি। ভ্যারাইটি আমরা স্থিতিশক্তি গতিশক্তিতে করব। তার আগে আমরা একটু জানি স্থিতিশক্তি কি। কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য আমরা যতটুকু কাজ করি সেটা যেখানে শক্তি হিসেবে জমা থাকে, এই শক্তিটাকে বলা হয় স্থিতিশক্তি। আচ্ছা ভাইয়া, স্থিতিশক্তি কিভাবে বের করবো? স্থিতিশক্তি ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, 9-10 এর থেকে পড়তেছি। তাহলে কি ভাই ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ হবে সবসময়? উত্তরটা হচ্ছে না। স্থিতিশক্তি মানেই এমজিএইচ না, আর গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এমবি স্কয়ার। এটা ঠিক যে গতিশক্তি ই কে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। স্থিতিশক্তি ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। সব সময় কি? না, সব সময় না, এটা অলওয়েজ না। তাহলে ভাইয়া স্থিতিশক্তি অলওয়েজ যদি এমজিএইচ না হয়, তাহলে স্থিতিশক্তি কয় টাইপের আছে? তোমাদের বইয়ে আসলে আছে স্থিতিশক্তি কয় টাইপের আছে? স্থিতিশক্তি প্রধানত 3 টাইপের আছে। প্রথমটা কি? অভিকর্ষজ বিভব শক্তি। তোমরা যেটা দিয়ে সবসময় অঙ্ক করো, এটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। তারপর এটা খুব আনকমন না, কিন্তু তারপরে তোমরা কেন জানি এটা স্থিতিশক্তি হিসেবে কনসিডার করো না, তারপরে এটা করতে হবে। স্থিতিস্থাপক বিভব শক্তি। লাস্টেরটা কি ভাইয়া? তড়িৎ বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি। আচ্ছা, অভিকর্ষজ বিভব শক্তি তাহলে কোথায় পড়বো? এই অধ্যায়েই পড়বো। স্থিতিস্থাপক বিভব শক্তিও এই অধ্যায়েই পড়বো। সবই পড়াইছে, কিছু বাদ রাখে নাই। তড়িৎ বিভব শক্তি কোথায় পড়বো একটু চিন্তা করবা। এটা যদিও তোমাদের সিলেবাসে নাই, তড়িৎ বিভব শক্তি পড়ানো হয়েছে সেকেন্ড পার্টে স্থিতিবিদ্যা, ঠিক আছে? সেকেন্ড পার্টের স্থিতিবিদ্যাতে না, সরি, স্থির তড়িতে। তো তড়িৎ বিভব শক্তি আমরা কোথায় পড়বো? স্থির তড়িতে পড়ি। বাকি দুইটা শক্তি আমরা এখন পড়ব। আচ্ছা ভাইয়া, বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি তো ছোটবেলার থেকে জানি। অভিকর্ষজ বিভব শক্তি কি? অভিকর্ষজ বিভব শক্তি কি জিনিস? অভিকর্ষজ বিভব শক্তি হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি একটা বস্তুকে আমি একটা উচ্চতায় উঠাই, সাপোজ এই উচ্চতায় একে নিয়ে গেলাম, এম ভরের বস্তুকে এই পর্যন্ত নিয়ে গেলাম, তাহলে আমি যতটুকু কাজ করব সেটাই আসলে সঞ্চিত শক্তি হিসেবে থাকে। এটা হচ্ছে এমজিএইচ। ভাই এটা জানি, নতুন কিছু বলেন। আচ্ছা, তারপরে কি? তাহলে আসি, এটা আমি তোমাকে বিস্তারিত পড়াইলাম না। ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, এটার একটা দুটো অঙ্ক করব, সমস্যা নাই। তো তার আগে অঙ্ক করার আগে স্থিতিস্থাপক বিভব শক্তিটা একটু দেখি।
এইটার কিন্তু একটা অঙ্ক তোমাদের আজকে পরীক্ষায় আছে, এই স্থিতিস্থাপক বিভব শক্তি। এটা আবার কেমন টাইপের বিভব শক্তি? স্থিতিস্থাপক বিভব শক্তি, তোমাকে আমি দুটো সিচুয়েশন বলি, বলো। চিন্তা করো, একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি এতটুকু উপরে তুলছি, এর অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে আমি mgh পরিমাণ কাজ করছি। এইটুকুরে চিন্তা করো h, তাহলে এটার ভর যদি m হয়, তাহলে mgh পরিমাণ কি করছি, ep ইজ ইকুয়াল টু mgh পরিমাণ উপরে তুলছি। ভালো কথা, এইটা এখানে সঞ্চিত অভিকর্ষ বিভব শক্তি। কিন্তু এই বস্তুটাকে আমি অবস্থানের পরিবর্তন করাবো, কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? একটা স্প্রিং আছে, বস্তুটাকে আমি এখানে দিলাম, দিয়ে বস্তুটাকে আমি টেনে, স্প্রিংটাকে আরেকটু এদিক বরাবর টেনে এক্স দূরত্ব পর্যন্ত আনলাম। ঠিক আছে, এক্স দূরত্ব পর্যন্ত আনলাম। আমি কিন্তু অবস্থানের পরিবর্তন এখানেও করছি, এই কেসেও করছি, এই কেসেও করছি। অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি জমা হয় এটা কি আমি বিভব শক্তি বলছি। তাহলে দুইটার ক্ষেত্রে কি বিভব শক্তি আসলে সেম? তোমার কি এই জিনিসটাকে উঠাইতে, এই জিনিসটাকে উপরে উঠাইতে আর এটাকে টেনে আনতে কি সেম পরিমাণ কাজ করা লাগবে? অবশ্যই না, ভিন্ন ভিন্ন পরিমাণ কাজ করা লাগবে। এবং এই কারণে দুইটার ক্ষেত্রে বিভব শক্তিও ভিন্ন ভিন্ন পরিমাণ জমা হয়। তো দুইটা ভিন্ন ভিন্ন পরিমাণ বিভব শক্তি যে জমা হয়, সেটা মান কত? তো এইটার থিওরিটা খুব তাড়াতাড়ি বলবো, তোমরা যতটুকু মনে রাখতে পারো, যদি এখনো না ধরতে পারো রিওয়াইন্ড করে পরে দেখো, সেটার ক্ষেত্রে বুঝতে পারবা। প্রথম কথা, এটা একটা বক্স আছে, বক্সটাকে আমি টেনে এক্স দূরত্ব এতটুকু আনলাম, এখানে একটা প্রত্যয়নী বল জমা হয়। প্রত্যয়নী বল কোন দিকে? আমি যেদিকে বস্তুটাকে টানি, প্রত্যয়নী বলটা না তার বিপরীত দিকে হয়। তার মানে যে প্রত্যয়নী বলটা হবে এফ সমানুপাতিক মাইনাস এক্স। কেন? সরণ যেদিকে বল তার বিপরীত দিকে, এই কারণে মাইনাস। আর সমানুপাতিক কেন? তুমি যদি এটাকে অল্প একটু টানো, তাহলে দেখবে স্প্রিংটা হালকা একটা বল ধরে তোমাকে বিপরীত দিকে টানতেছে, কিন্তু তুমি যদি একটু বেশি জোরে টানো, দেখবা আরো বেশি বল জমা হচ্ছে। মানে সমানুপাতিক সম্পর্ক, বল যত বেশি হবে, সরণ যত বেশি হবে, প্রত্যয়নী বলের মান তত বেশি হবে। তাহলে এই সমানুপাতিক ধ্রুবকটা উঠাই দিলে এফ ইজ ইকুয়াল টু কি আসে? মাইনাস কে এক্স আসে। এখন চিন্তা করো, প্রত্যয়নী বলটা জমা হচ্ছে এই দিকে মাইনাস কে এক্স পরিমাণ, তাহলে তুমি কত বল প্রয়োগ করছো? সহজ উত্তর, স্প্রিং এ প্রত্যয়নী বলের মান যদি মাইনাস কে এক্স হয়, তাহলে আমার প্রয়োগকৃত বলের মান হবে, আমার প্রয়োগকৃত বল হবে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। কেন ভাইয়া? স্প্রিং এর প্রত্যয়নী বল যেদিকে হয়েছিল, আমি তো তার বিপরীত দিকে বল প্রয়োগ করে টানছি। তাহলে এই দিকে যদি মাইনাস কে এক্স পরিমাণ, ভেতরের দিকে যদি মাইনাস কে এক্স পরিমাণ থাকে, তাহলে অবশ্যই আমি এফ ইজ ইকুয়াল টু কে এক্স পরিমাণ বল দিচ্ছি, কারণ আমার থেকে বেশি বল তো আর ওর ভিতরে জমা হতে পারবে না, সংরক্ষণশীল, যতটুকু দিব ততটুকুই জমা হবে। তাহলে আমার প্রয়োগকৃত বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে আমি কতটুকু কাজ করছি, কাজটা একটু বের করতে চাই। আমি কতটুকু কাজ করছি, কাজটা একটু বের করতে চাই। এটা একটু ক্লিয়ার করে দিই। তার মানে আমার প্রয়োগকৃত বল এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এবার চিন্তা করো, আমি সরণ হয়েছে, চিন্তা করো এটা সাম্য অবস্থান, সাম্য অবস্থান থেকে সরণ হয়েছে কোন পর্যন্ত? এক্স পর্যন্ত মোট সরণ হয়েছে। তাহলে এতটুকু সরণের জন্য আমরা কতটুকু কাজ করছি? এতটুকু সরণের জন্য আমরা কাজ করছি বল ইন্টু সরণ, এফ ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য 0 থেকে এক্স পর্যন্ত। তাহলে বলো তো ভাইয়া, এফ এর মান কত বসাবো? কে এক্স বসাবো, কে এক্স ডিএক্স। এটাকে ইন্টিগ্রেট করবো, কে এক্স ডিএক্স যদি বসাই, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কি আসে। কে হচ্ছে একটা ধ্রুবক, বাইরে থাকবে, এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স এর পাওয়ার 2/2, আর কি আপার লিমিট লোয়ার লিমিট। তো এখান থেকে কি আসে? এক্স এর জায়গায় এক্স বসলো, 0 বসলো, তাহলে আলটিমেটলি হাফ কে এক্স স্কোয়ার। ভাইয়া হাফ কে এক্স স্কোয়ার, এই জিনিসটা কি সূত্র মুখস্থ করে ফেললে হয়ে যাবে? হ্যাঁ, কাইন্ড অফ সূত্র মুখস্থ করলে হয়, কিন্তু তোমাকে যদি চেঞ্জ করে দিই তখন কিন্তু তুমি পারবা না। আমি তোমাকে বুঝাই দিব যে চেঞ্জ বলতে কি বুঝাইছি ভাইয়া। পারতেও পারো, কিন্তু থিওরিটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট।
আমি যতটুকু কাজ করতেছি সেটাও এটা, ওই স্প্রিংটা প্রসারিত করতে এক্স পরিমাণ, সঞ্চিত বিভব শক্তি ও ইপি ইজ ইকুয়াল টু এইটাই। ভাইয়া একটা অঙ্ক দেন, অঙ্ক দিলে আমরা এই স্প্রিং এর এই অঙ্কটা আরো ভালো বুঝবো। আচ্ছা অঙ্ক অঙ্ক একটা দিই, আসো। সেটা হচ্ছে যে ধরো বললো একটা স্প্রিং কে 5 মিটার প্রসারিত করতে 200 নিউটন বল দরকার হয়। 8 মিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে? আট মিটার প্রসারিত করতে নিয়ে যাও আম্মা। কত কাজ করতে হবে একটা স্প্রিংকে 5 মিটার প্রসারিত করতে? আচ্ছা করতে লিখছি, সমস্যা নেই ভাইয়া। প্রসারিত করতে 200 নিউটন বল দরকার হয়। 8 মিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে? প্রথম কথা, এখানে কোনো স্প্রিং ধ্রুবকের মান দেওয়া নাই, কে এর মান দেওয়া নাই। স্প্রিং এর যে কোনো অঙ্ক করতে বা স্থিতিস্থাপক কৃত কাজ দ্বারা যে কোনো অঙ্ক করতে আমাদের অবশ্যই স্প্রিং ধ্রুবক কে এর মান লাগবে। তো তোমরা খেয়াল করবা যে কোথাও ডাটায় আসলে স্প্রিং ধ্রুবক বের করা যায় কিনা, ডাটাটা এমন ভাবে দেওয়া থাকবে যেন স্প্রিং ধ্রুবক বের করা যায়। তো দেখো বলতেছে 200 নিউটন বল প্রয়োগ করলে 5 মিটার সরণ হয়, তাহলে আমাদের একটা সূত্র, এখানে সূত্র বেসিক্যালি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এফ এর মান কত? 200 নিউটন যদি আমি বসাই, কে এর মান আমরা বের করতে চাই, এক্স 200 নিউটন বলে প্রসারণ কত হয়েছে? 5 মিটার। তাহলে 5 যদি বসাই, কে এর মান কত আসতেছে? 40 নিউটন মিটার। কে এর মান হচ্ছে 40 নিউটন মিটার। এখন এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান পেয়ে গেছে। এখন এই স্প্রিং এর জন্য আমরা যে কোনো প্রসারণের জন্য বা সংকোচনের জন্য কাজ বের করতে, সেটা 8 মিটার হোক সেটা বা 800 মিটার হোক। ভাইয়া তাহলে কিভাবে বের করবো এটা? কিভাবে বের করবো এটা? হাফ কে এক্স স্কোয়ার। কে এর মান কত বসাবো? 40 বসাবো। এক্স এর মান কত বসাবো? এক্স এর মান যে মানটা দেওয়া থাকবে, যদি বলে 8 মিটার তাহলে 8 মিটার, যদি বলে 50 মিটার তাহলে 50 মিটার, যদি বলে 100 মিটার তো 100 মিটার। তো আমরা 8 মিটার যেহেতু বলছে আমরা 8 বসাই দিব। তাহলে স্প্রিং প্রসারণে কৃত কাজ হাফ ইন্টু এখান থেকে 8 8 64। ভাইয়ের কাছে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর টেবিলের বাইরে, তোমরা ক্যালকুলেশন করে নিবা কতটুকু কাজ করতে হয়েছে। এবার এখান থেকে ভাইয়া ভ্যারাইটি কি আসতে পারে? আজকে ওই 25 মার্কের মধ্যে কোশ্চেনে এখান থেকে একটা কোশ্চেন আসবে, ভ্যারাইটিটা মনোযোগ দিয়ে দেখো, তাইলে একটা মার্ক পেয়ে যাবা যারা দেখতেছো কন্টেস্টের। সেটা হচ্ছে আমাকে বললো একটা স্প্রিং কে এর মান ধরো তুমি জানো, বা কে এর মান ধ্রুবক, ঠিক আছে? কে এর মান ধ্রুবক, কে এর মান দেওয়া আছে কে এর মান দেওয়া আছে কে। আর আমাকে বললো যে একটা স্প্রিং কে সাম্যাবস্থা থেকে 3 মিটার দূর থেকে 6 মিটার দূরে নিতে, বা 3 মিটার দূর থেকে 5 মিটার, ডাবলটা দেখতে কিরকম লাগে, আমরা একটু দিই। 3 মিটার দূর থেকে 5 মিটার দূরে টেনে নিতে আমার কতটুকু কাজ করতে হবে? তো এটা কি অঙ্কটা বুঝতে একটু কষ্ট হচ্ছে? আর একটু ঠিকভাবে বলি, দেওয়া আছে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু কে। বললো এটা ধরো স্প্রিংটা, এই স্প্রিংটাকে সাম্যাবস্থান হচ্ছে এটা, সাম্যাবস্থানের থেকে অলরেডি সে 3 মিটার টানছে। এখানে প্রথমে এইটুকু হচ্ছে 3 মিটার টানছে। এই পজিশন থেকে 5 মিটারে নিতে, 5 মিটার বলতে এইখানে, মানে এখান থেকে এতটুকু হচ্ছে 2 মিটার, এতটুকু টানতে আমার এক্সট্রা আর কতটুকু কাজ করা লাগবে? তাহলে এখানে আমার দুইবার অঙ্কটা করতে হবে। প্রথমে
সাম্য অবস্থান থেকে 3 মিটারে টানতে কতটুকু কাজ সেটা বের করব, সাম্য অবস্থান থেকে 5 মিটারে কতটুকু কাজ সেটা বের করব, 5 মিটারের কাজের থেকে 3 মিটারের কাজটা বিয়োগ করে দিব। তাইলেই কি 3 থেকে 5-এ নিতে কতটুকু কাজ করা লাগবে এটা আমরা বের করে ফেলতে পারবো। মানে কি ভাইয়া, আমরা জানি W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, কে এর মান কে, তার মানে হাফ, যদি 3 মিটারে নিতে কৃত কাজ কত, হাফ কে ইন্টু 3 স্কোয়ার, ঠিক আছে, এটা 3 মিটারে নিতে কৃত কাজ, তাহলে হাফ 9K, রাইট, 9K জুল। এখন যদি বলি ভাইয়া তাহলে 5 মিটারে নিতে কৃত কাজ কত, সাম্য অবস্থান থেকে, আমাদের কিন্তু অলওয়েজ সাম্য অবস্থান থেকে কত দূরে নিচ্ছি সেই কাজটা বেরোবে, আমরা কিন্তু মিডিল অবস্থান থেকে কোন অবস্থানে দিচ্ছি এটা কিন্তু বের করতেছি না, সাম্য অবস্থানের সাপেক্ষে বের করতেছি। তাহলে আমি যদি বলি যে ঠিক আছে, সাম্য অবস্থানের থেকে যদি বের করে দেখান ভাইয়া, হাফ কে এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে এক্স এর মান কত বসাবো, 5 বসাবো, 5 এর স্কোয়ার, কেন কেন কারণ আমাদের কোথার থেকে, সাম্য অবস্থান থেকে 5 মিটার দূরে নিয়ে যেতে কতটুকু কাজ করা লাগতেছে সেটা বের করতে বলছে, এই কারণে 5 বসাইছি। তাহলে হাফ কে 25। তো এই মানটা অবশ্যই বড়, এটা হচ্ছে কত 12.5K, আর এইটা কত 4.5K। তাহলে আমাকে বলো 3 মিটার অবস্থান থেকে 5 মিটার অবস্থানে নিয়ে যেতে মোট কৃত কাজ কত। তাহলে 3 মিটার থেকে 5 মিটারে সরাতে কৃত কাজ ইজ ইকুয়াল টু কত, 12.5K বিয়োগ 4.5K, তার মানে কত, ক্যালকুলেট করে নাও, ঠিক আছে। আচ্ছা, কথা সেটা না, কথা হচ্ছে যে ভাইয়া বুঝলাম আর কি আসতে পারে স্প্রিং এর থেকে, আরেকটা থার্ড টাইপ দেখাই, টাইপ 3, ঠিক আছে। টাইপ 3 হচ্ছে ডিরেক্ট আমাদের যদি এরকম বলে কে এর মান দেওয়া আছে, ধরো ধরে নিলাম কে এর মান সুন্দর মতো দেওয়া আছে 20 বা 200 নিউটন পার মিটার, আমাকে বললো স্প্রিংটা, এটা চিন্তা করো সাম্য অবস্থান, আমাকে বললো প্রথমে 2 মিটার সংকুচিত অবস্থান থেকে, এটা হচ্ছে 2 মিটার সংকুচিত অবস্থান থেকে 5 মিটার প্রসারিত অবস্থানে আসতে মোট শক্তির পরিবর্তন কত হবে বা মোট কৃত কাজ কত হবে। ওকে, মোট কৃত কাজ কত হবে ভাইয়া, এটা দুইটা স্টেপে অঙ্কটা করা যায়, একটা স্টেপে করা যায়। তুমি যদি ইন্টিগ্রেশন দিয়ে করো তাহলে এটা তুমি একটা স্টেপে করতে পারবা, আর যদি তুমি আলাদা আলাদা করে করো তাহলে ভাইয়া তোমার দুইটা স্টেপে করা লাগবে। তুমি যদি ইন্টিগ্রেশন ছাড়া করো, শুধু হাফ কে এক্স স্কোয়ার এই সূত্রটা ইউজ করে করো, তাহলে তোমার এখানে কি প্রথমে এখান থেকে এতটুকুর জন্য কত 2 বসায় অঙ্কটা করতে হবে, আবার এখান থেকে এতটুকুর জন্য 5 বসায় অঙ্কটা করতে হবে, তারপর দুইটা যোগ করে দিলে আমরা কি পাবো, টোটালটা পেয়ে যাচ্ছি। ইন্টিগ্রেশন করলে আমাদের কোন লিমিট থেকে কোন লিমিটের মধ্যে করতে হবে ইন্টিগ্রেশনটা ভাইয়া, ইন্টিগ্রেশন করলে আমাদের করতে হবে, দেখো এটা যদি সাম্য অবস্থান হয়, এটা যদি সাম্য অবস্থান হয়, এটা কি সংকোচনকে আমরা বলছি মাইনাস, তাহলে এটা -2 পজিশন, আর এই পজিশনটা হচ্ছে +5, তার মানে আমার লোয়ার লিমিট হবে -2, আপার লিমিট হবে +5। আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি, তাহলে এটা আমরা যদি -2 থেকে +5, তাহলে কি f dx, f এর মান আমরা কি জানি kx, -2 5 kx dx, এ কে বাইরে দিয়ে দিলাম, এবার ইন্টিগ্রেশন করে মান বসাবো, এবং এখানে আপার লিমিট লোয়ার লিমিট দুটাই কিন্তু বসাইতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই বসাইতে হবে। ভাই কি বলতেছেন, একটু করে দেন না। আচ্ছা ভাইয়া, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হাফ কে এক্স স্কোয়ার, কে এর মান কত, কে এর মান আমরা জানি 200, এখানে একবার আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে। ভাইয়া ভুল করে, ভাইয়া ক্যালকুলেশনে কিন্তু ভুল করে, এই যে এক্স এর জায়গায় আপার লিমিট বসাচ্ছি, তার মানে কি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস
তাহলে আমরা কি করতে পারবো, -2 পজিশন থেকে 5 পজিশনে নেওয়ার জন্য আমরা কিন্তু মোট শক্তির পরিবর্তনটা হিসাব করতে পারবো। এখন ভাইয়া স্প্রিং এর অঙ্ক বুঝলাম, এটা কি শিখলাম, স্থিতিস্থাপক বিভব শক্তি। এর পরের যে টপিকটা আমরা শিখবো সেটা হচ্ছে, আচ্ছা গতি শক্তি কি আমরা পারি? গতি শক্তি আর বিভব শক্তির নর্মাল একটা অঙ্ক করব, একদম নর্মাল। সেটা হচ্ছে, আসো আমরা গতি শক্তি বিভব শক্তি আমরা কি জানি, অভিকর্ষ বিভব শক্তি mgh। আর এটা কাদের জন্য, এটা অবজেক্টিভে আসতে পারে তাদের জন্য, আর নতুন যারা এইচএসসি দিবা না মানে পরের বছর দিবা তাদের জন্য এই অঙ্কটা, EK = ½ mv²। তো এটার একটা কিউট টাইপের একটা অঙ্ক আমরা খুঁজে বের করি, ঠিক আছে? কাজ ইটেরটা পরিবর্তনশীল বল, আচ্ছা ওকে। ভাইয়া কি ওটা করছিল, ভাইয়াটা কি ওটা কি রাখছিল? আচ্ছা না রাখলেও সমস্যা নেই, ভাইয়া এমনি এখান থেকেই করাই দিবে। তো আসো আমরা অঙ্কটা করি। অঙ্কটা খুব সিম্পল। সিম্পলটা হচ্ছে যে একটা প্লেন উঠতেছে কত, ভূমির থেকে 500 মিটার উচ্চতা, মানে ½ কিলোমিটার উচ্চতা একটা প্লেন উঠতেছে। প্লেনের ভর দেওয়া আছে কত কেজি ভাইয়া, 2000 কেজি। কত বেগে চলতেছে, 200 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। ভাইয়া বিভব শক্তি এবং গতিশক্তি বের করে দেন, অবজেক্টিভের কোশ্চেন, একদম ইজি। একটা প্লেন, এটা একটা এরোপ্লেন, ভূমি থেকে 500 মিটার উপরে উঠতেছে, তার বেগ দেওয়া আছে, তার ভর দেওয়া আছে, বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে হবে। কিভাবে বিভব শক্তি আর গতিশক্তি বের করব, কিভাবে বের করব? সহজ, অভিকর্ষ বিভব শক্তি কি, ভূমির থেকে উচ্চতা কতটুকু এটা দেওয়া থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই প্লেনটার বিভব শক্তি কত হবে, mgh। m এর মান কত, ভর হচ্ছে 2000 কেজি, g হচ্ছে 9.8, উচ্চতা হচ্ছে 500। ক্যালকুলেটরে যা করলে যেটা আসবে সেটা কি, বিভব শক্তি। এবার ভাইয়া তাহলে গতি শক্তি কত, ½ mv²। হাফ m এর মান কত, 2000। v এর মান কত, দেখো কত বেগ দেওয়া আছে প্লেনটা, 200 মিটার পার সেকেন্ড। তাহলে দুইশো মিটার পার সেকেন্ড, ঠিক আছে ভাইয়া। বিভব শক্তি গতিশক্তির একদম বেসিক অঙ্ক এইটা। আচ্ছা ভাইয়া বিভব শক্তির আর কি ক্রিটিক্যাল কি অঙ্ক আছে, একটা ক্রিটিক্যাল অঙ্ক দেখান তো। এটা মজা পাবা বলতে, আমরা যে অভিকর্ষ বিভব শক্তিটা চিন্তা করি এটাকে বিন্দু ভর হিসেবে চিন্তা করি। আমাদের যে ডাটাটা দেওয়া থাকে এখানে ভরকে বিন্দু ভর হিসেবে চিন্তা করা হয়। ভরকে কিভাবে চিন্তা করা হয়, বিন্দু ভর হিসেবে। মানে কি ভাই, কি বলতেছে, বিন্দু ভর জিনিসটার মানে হচ্ছে কোন বিন্দুতে সমগ্র ভর কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়। আমার বস্তুর যদি কোনো শেপ না দেওয়া থাকে, সাপোজ বললে একটা বস্তুকে 2 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার উপরে তুললাম, বিভব শক্তির পরিবর্তন কত বা কাজ কত। তুমি খুব খুশি হয়ে যাও অঙ্কটা দেখলে, অবজেক্টিভ একটা অঙ্ক পেরে গেছি, ইপি = mgh। m এর মান কত বসাও, 2 বসাও, 9.8 বসাও, 8 এর মান হচ্ছে 5 বসাও, ঠিক আছে। খুশি হয়ে যে যাও, এখানে এই যে 2 কেজি ভরটাকে না, এটাকে বিন্দু ভর চিন্তা করা হয়েছে। বিন্দু ভর চিন্তা করা হয়েছে কি, এই বিন্দুতে 2 কেজি আছে, আর এই বিন্দু থেকে যে বিন্দুতে তুলতেছি এইটার দূরত্ব হচ্ছে, হাইটটা হচ্ছে 5 মিটার। তাহলে এই বিন্দু ভর চিন্তা করলে যদি আমার বস্তুটার কোনো ডাইমেনশন দেওয়া না থাকে, তাহলে চিন্তা করা হয় ওইটা একটা বিন্দু ভর, আর আমার চিন্তা করা হয় যে ওই ভরটাকে যে দূরত্ব পর্যন্ত তুলছি
ওইটা আমার ভর কেন্দ্রের সরণটা অটোমেটিক্যালি দেওয়া আছে। আচ্ছা ভাই একটা অঙ্ক করি তাইলে, তাইলে একটু বুঝবো যে এই ভাই বিন্দু ভর কেন করতেছে। আমি যদি বস্তুর ডাইমেনশন দেয়া থাকে তাহলে বস্তুর ভরটাকে যদি আমি তুলি তখন আমাদের জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়, কিন্তু কমপ্লিকেটেড হয় না, সহজ হয়, আমরা একটু বুঝবো। ঠিক আছে, এখানে একটু অঙ্কটা খেয়াল করো, এটা কুয়েটে আসছিল। একটি ইটের দৈর্ঘ্য 0.48 মিটার, ঠিক আছে, প্রস্থ 0.24 মিটার, উচ্চতা 0.12 মিটার এবং এর ভর 2 কেজি। এই ইটটাকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? ভাইয়া এইটা আবার কি? একটা ইট শোয়ানো আছে, সেটাকে আমি খাড়া করে রাখবো, এতে আবার বিভব শক্তির পরিবর্তন কি হবে? হবে ভাইয়া, ভর যখনই শিফট হয়, ভর কেন্দ্র যখনই পরিবর্তন হয় বা ভর কেন্দ্র দূরত্ব যখনই পরিবর্তন হয় তখনই কিন্তু কাজ হয়, আর কাজ হইলেই সেখানে বিভব শক্তি সঞ্চিত হয়। ভাই কি বলতেছেন বুঝতেছি না, বুঝাই দিই। চিন্তা করো, এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 0.48, তার মানে এই বরাবর 0.48 মিটার, প্রস্থ হচ্ছে এই বরাবর, এইটা কত 0.24 মিটার, উচ্চতা হচ্ছে হাইট হচ্ছে এটা, এটা হচ্ছে কত 0.12 মিটার। আচ্ছা ভাইয়া বলো এইটার সেন্টার পয়েন্ট কোথায় বা ভর কেন্দ্র কোথায়? তোমাদের ভর কেন্দ্র টপিকটা আছে কিনা এইবার সিলেবাসে নাই, আগে ছিল, পুরাতন সিলেবাসে ছিল। ভর কেন্দ্র বলতে বোঝায় যে বিন্দুতে বস্তু সমগ্র ভর কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়, এটাকে বলা হয় ভর কেন্দ্র। এইটার ভর কেন্দ্র হচ্ছে একদম মিডিল পয়েন্ট, এই ইটটার মিডিল পয়েন্টের ভর কেন্দ্র আছে। চিন্তা করো সমগ্র ভর ওইখানে আছে, এর মিডিল পয়েন্ট কিটা? ভাই এটাকে একটা পাউরুটির মতো এটা একটা স্লাইস করো, এটাকে অর্ধেক করো, এই বরাবর থেকে অর্ধেক করো, এইখান থেকে অর্ধেক করো, এইটাকে আমি এভাবে 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 মাঝখানের থেকে করে দিই। এর ভর কেন্দ্রটা আছে ঠিক এই উপরের সারফেস থেকে হাইটের অর্ধেক ভিতরে, মানে তুমি যদি সাইডের থেকে চিন্তা করো এরকম একটা পজিশন, আমি তো 3D চিত্র ঠিক মতো আঁকতে পারবো না, ঠিক মাঝখানের এখানে, মানে ভূমি থেকে এর ভরটা মানে সমগ্র ভরটা এখন আছে কোথায়? একদম সেন্ট্রাল পজিশন। আর এখন সেন্ট্রাল পজিশনটা হচ্ছে 0.24 মিটার, মানে এই দৈর্ঘ্য বরাবর এইদিকে যাইতে হবে 0.24, তারপরে 0.12 যাইতে হবে ভিতরের দিকে, তারপরে 0.6 মানে এর অর্ধেক উপরে যাইতে হবে। তার মানে এই পজিশনটা এখন ভরটা আছে, তার মানে 0.12 হাইটের অর্ধেক, হাইট ভূমির থেকে হাইটের অর্ধেক যদি করি 0.06 মিটার। 0.06 মিটারে আমাদের কি আছে? এই ইটের সমগ্র ভর কেন্দ্রীভূত আছে। এবার ইটটাকে আমি কি করলাম? খাড়া করলাম, মানে লম্ব ভাবে রাখলাম। এবার বলো তো ভাইয়া ভরটা কি সেম জায়গায় আছে? ভর কেন্দ্র কি সেম জায়গায় আছে? ভর কেন্দ্র সেম জায়গায় নাই। এবার ইটের মিডিল পয়েন্ট চিন্তা করে, দাঁড়ানো অবস্থায় ইটের একদম মিডিল পয়েন্ট চিন্তা করো। মিডিল পয়েন্ট যদি তুমি চিন্তা করো জানবা, এই মাঝখান থেকে তুমি যদি একটা রেখা আঁকো একদম ভিতর দিয়ে, এখান থেকে একটা যদি আঁকো একদম এরকম পয়েন্টে হবে মিডিল পয়েন্টটা। তাহলে ভর কেন্দ্র এখন কতটুকু উপরে উঠছে? ভর কেন্দ্রটা আসলে কতটুকু উপরে উঠছে? এখন ভর কেন্দ্র আছে ভূমির থেকে এই, এখন দেখো এই দৈর্ঘ্যটাই কিন্তু এখন হাইট হিসেবে চিন্তা হচ্ছে, দৈর্ঘ্যটাই কিন্তু এখন হাইট হিসেবে কনসিডার হচ্ছে। তাহলে এখন ভর কেন্দ্র আছে কি হাইটের অর্ধেক উচ্চতায়, মানে ভূমির থেকে হাইটের অর্ধেক কত? হাইট কত? 0.48। তাইলে এখান থেকে এতটুকু কত? 0.48/2, 0.24 মিটার, 0.24 মিটার। এখন হাইট আছে 0.24 মিটার, এখন আমার কি ভরটা চলে গেছে, তাহলে ভরটা আমি কতটুকু উচ্চতা নিতে পারছি? আগে ভরটা ছিল ভূমি থেকে 0.06 মিটার উচ্চতায়, এখন গেছে ভূমি থেকে 0.24 মিটার উচ্চতায়। তাহলে আমি কতটুকু সরাইছি? কতটুকু সরাইছি ভাইয়া? ভর কেন্দ্রের সরণ হচ্ছে h প্রাইম ইজ ইকুয়াল টু 0.24 বিয়োগ 0.06 মিটার। তাহলে আলটিমেট ভর কেন্দ্রের সরণ হয়েছে 0.18 মিটার। ভর কেন্দ্রের সরণ যেহেতু আমি পাইছি, তাহলে আমি এখন বিভব শক্তি ওই ইটটাকে
শোয়ানো অবস্থান থেকে খাড়া করতে বিভব শক্তির পরিবর্তন mgh প্রাইম ইজ ইকুয়াল টু এম এর মান কত দেওয়া ছিল ভাইয়া? ইটটার মান দেওয়া ছিল হচ্ছে 2 কেজি। তাইলে 2 ইন্টু 9.8 ইন্টু 0.12 এটা ক্যালকুলেট করলে ভর কেন্দ্রের সরণটা ক্যালকুলেট করে আমাদের করতে হয়। তার মানে খেয়াল করবা ভাইয়া কোনো ডাইমেনশন দেয়া আছে কিনা। যদি ডাইমেনশন দেয়া থাকে তাইলে বিপদ, ডাইমেনশন দেয়া থাকলে ভাইয়া বিপদ। তাহলে ভর কেন্দ্রের সরণ ক্যালকুলেট করে বিভব শক্তি বের করতে হয়। বিভব শক্তি যদিও আমরা জানি mgh, খুব সিম্পল লাগে, ডাইমেনশন দেয়া থাকলে বিপদে পড়ে যাবে, তখন ডাইমেনশনটা ক্যালকুলেট করে দিতে হয়। আরেকটা সেম টাইপের অঙ্ক আমি দেখাবো, পুরোটুকু করে দিব না, তোমাদের ইমাজিনেশনের উপর ছেড়ে দিব যে ভাইয়া কতটুকু ইমাজিন করতে পারো। সেটা হচ্ছে ভাইয়া একটা ইট আছে, এটার খাড়া খাড়া করে না, এটা হচ্ছে একটা ইট, ভাইয়া রাখানো খারাপ, হাতের লেখা খারাপ, তো এটা চিন্তা করো একটা ইট, আর প্রত্যেকটা ইটের উচ্চতা সেম, চিন্তা করি এটা হচ্ছে এইচ। এরকম আমি একটার উপর একটা সেকেন্ড ইট এখানে বসাবো, থার্ড ইট এখানে বসাবো, এভাবে যদি আমি একটা না 5টা ইট একটার উপর আরেকটা উঠাই তাহলে মোট কত কাজ করতে হবে। থিওরিটা আমি তোমাকে একটু বুঝাই দিই। প্রথম ইটটা জমিতে রাখতে আমার কোনো কাজ করতে হবে না, কারণ এর ভরকেন্দ্র কোনো সরণই হয়নি, ইটটা ভূমিতেই ছিল, প্রথম ইটটা তো ভূমিতেই ছিল, তো এটাই কোনো কাজ করতে হবে না। দ্বিতীয় ইটটা উঠাতে, দ্বিতীয় ইটটা চিন্তা করো যখন ভূমিতে ছিল সেখান থেকে আমি এখানে উঠাইছি, তাহলে তার ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? এই পয়েন্টের থেকে এখন 1.5 অবস্থানে, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে h/2 যোগ h/2, আলটিমেটলি সরণ হচ্ছে h। তাহলে প্রথম ইটের জন্য হবে হচ্ছে mg ইন্টু 0, দ্বিতীয় ইটের জন্য কাজ হবে mg ইন্টু h, কারণ এর অর্ধেক আর ওই ইটের অর্ধেক মিলে h হয়। তৃতীয় ইটের জন্য হবে mg 2h, চতুর্থ ইটের জন্য হবে mg 3h, তাহলে পঞ্চম ইটের জন্য কত হবে? mg 4h। তারপরে সবগুলা যোগ করে দিলে 5টা ইটকে একটার উপর আরেকটা সাজাইতে কতটুকু কাজ করা লাগে সেটা আমরা পাই। দেখাইলাম না থিওরিটা, এটা অ্যাডমিশনের জিনিস, ইন্টার পরীক্ষায় সাধারণত আসে না, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে বিভব শক্তি মানেই mgh না। ঠিক আছে, mgh h এর ক্যালকুলেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস শিখবো, ঠিক আছে? শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র অলরেডি আমরা জানি, একটা জিনিস জানি, তার আগে শক্তি নিত্যতা সূত্র শিখবো নাকি কাজ শক্তি উপপাদ্য শিখবো? আসো কাজ শক্তি উপপাদ্যটা শেখাই। কাজ শক্তি উপপাদ্য 3টা টাইপ করবো আমরা, 3টা টাইপ। কাজ শক্তি উপপাদ্য কি? কাজ শক্তি উপপাদ্য বলতেছে গতিশক্তির মোট পরিবর্তন কৃত কাজের সমান। ভাইয়া এটার মানে কি? আবার আসি একটা, আচ্ছা এবার বক্স না, যাও একটা বল, এই বলটা এম ভরের ভি বেগে যাচ্ছিল, এখানে আমি একটা বক্স রাখছি, এবার বক্স নিয়ে আসি, এই বলটা একটা বেগে যাচ্ছে, খুব দ্রুত এখানে আসছে, এসে গড়ায় এসে এই বক্সটাকে দিচ্ছে ধাক্কা, ধাক্কা দিলে বক্সটা ছিটকে এখানে চলে আসছে, কতটুকু? এক্স দূরত্ব চলে আসছে। বলতো এই বক্সটা কতটুকু প্রতিরোধী বল দিছে? প্রতিরোধী বল যদি এদিকে এফ দেয়, যদি বাধাদানকারী বল এফ দেয়, তাহলে এর প্রযুক্ত বল এফ। তাহলে আমরা কি নিউটনের তৃতীয় সূত্র জানি, প্রত্যেক ক্রিয়ারই এক সমাণু বিপরীত প্রতিক্রিয়ামূলক বল আছে, তার মানে বাধাদানকারী বা প্রতিক্রিয়ামূলক বল যদি এফ হয়, ক্রিয়ামূলক বলও কিন্তু এফ। তাহলে এখন কি ঘটনা বুঝাইতে যাচ্ছেন ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এই বক্সটা এখান থেকে এখানে আনতে কতটুকু কাজ হয়েছে? এফ এক্স পরিমাণ কাজ হয়েছে। এই কৃত কাজটা হবে এই বলটার গতিশক্তির মোট পরিবর্তনের সমান। এই বলটা যখন আগে ছিল এর গতিশক্তি ছিল 1/2 mv²। চিন্তা করো এটা ধাক্কা দেওয়ার পরে একসময় এটা থেমে যাবে, চিন্তা করি কোনো শক্তি অপচয় হয়নি, কোনো শক্তি ঘর্ষণ মর্ষণ কিচ্ছু না, একদম আদর্শ অবস্থায় কোনো শক্তি অপচয় হয়নি। এই বলটা কিন্তু থেমে যাবে। থেমে গেলে কি হবে? যদি থেমে যায় তাহলে শেষ গতিশক্তি, যেহেতু v0, শেষ গতিশক্তি হচ্ছে 0, তাহলে গতিশক্তির মোট পরিবর্তন কত? 1/2 mv² মাইনাস 0 fx, তার মানে গতিশক্তির পরিবর্তন 1/2 mv², এটা ইজ ইকুয়াল টু fx।
গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। আচ্ছা ভাইয়া, এটা কাজ শক্তি উপপাদ্য বুঝলাম, কাজ শক্তি উপপাদ্যের টাইপ করা অঙ্ক করা, 3টা টাইপ অঙ্ক করাবো পরীক্ষায় আসলে, এই 3টা টাইপের ভেতরের থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? আচ্ছা, এটারও আমার অলরেডি 3টা টাইপের অঙ্ক আছে এবং 3টা অঙ্ক আছে, করব। প্রথম টাইপ কাজ শক্তি উপপাদ্য। চিন্তা করো, এটা একটা দেওয়াল, এটা কি একটা দেওয়াল, দেওয়ালে একটা পেরেক আছে, পেরেক চিনো? পেরেক, এখানে একটা হাতুড়ি আছে, এই হাতুড়িটা দিয়ে এই পেরেকটায় আমি একটা জোরে একটা ধাক্কা মারবো, মানে গুঁতো মারবো। কেন? পেরেকটা আমি এই দেওয়ালের ভিতরে ঢুকাইতে চাই। কতটুকু ঢুকবে সে সেটা বলে দিছে, 0.5 সেন্টিমিটার ঢুকবে। দেওয়ালের বাধাদানকারী বলের মানও দিয়ে দিছে, F = 1000 নিউটন। তাহলে ভাইয়া এই হাতুড়িটার ভর দেওয়া আছে 5 কেজি। ঠিক আছে, কত বেগে আঘাত করতে হবে, মানে আমি যখন হাত দিয়ে দিব আমার কত বেগে আঘাত করতে হবে। এটা খুব মজা, কারণ হাতুড়িটা তুমি যখন আঘাত করবা, ফাইনাল হাতুড়ির বেগ কিন্তু 0, হাতুড়িটা কিন্তু এই পেরেকটার উপরে এসে থামবে, তাহলে কি ফাইনাল বেগ 0। চিন্তা করি, এই যখন তুমি আঘাত করতে যাচ্ছ তখন বেগ v, তাইলে টোটাল গতিশক্তির পরিবর্তন হচ্ছে ½ mv²। এইটা ইজিক্যাল টু কি, আমরা সূত্র একটু আগে শিখছি, Fx। তাহলে দেখো ভাইয়া, মান সব দেওয়া আছে, তুমি জাস্ট মানগুলো বসাবা, মানগুলো সব দেওয়া আছে, তুমি মানগুলো বসাবা। কি মান দেওয়া আছে ভাইয়া? 5 কেজি দেওয়া আছে, v² দেওয়া আছে, 1000 নিউটন দেওয়া আছে, এক্স এর মানটা 0.5 সেন্টিমিটার। অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে কিন্তু। এবার দেখো ক্যালকুলেটারে ভি এর মানটা বের করে ফেলো, সুন্দর করে এক সাইডে নিয়ে যাও, ক্যালকুলেশনটা শেষ করে ফেলো। ক্যালকুলেশনটা করে উত্তর কত হবে, যদি কেউ করে থাকো খাতা নিয়ে কমেন্টে লিখে ফেলো। আজকে আবার কি খেলা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, এর মধ্যে আমারে দিছে লাইভ করতে। তোমরা যদি কেউ খেলা বাদ দিয়ে লাইভটা দেখে থাকো, তাদের আমার তরফ থেকে এক্সট্রা হচ্ছে চকলেট, বুঝতে পারছো? আমাকে যদি কমেন্ট দেখাইতে পারো যে ভাইয়া খেলা বাদ দিয়ে আপনার লাইভ দেখছি, আমাকে স্ক্রিনশট পাঠায়ও, তোমাদের চকলেট পাঠায় দেওয়ার দায়িত্ব আমার, আমি পাঠাই দিব। অল্প কয়দিন পরীক্ষার আগে আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, খেলা টেলা এই কয়দিন একটু বাদ দিও। এখন কথাটা হচ্ছে যে আরেকটা টাইপ দেখান ভাইয়া, ক্যালকুলেটর, এই ক্যালকুলেশনটা কিন্তু করে ফেলো। এরপরে ধরো পেরেকটা দেওয়ালে নেই। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, এই পেরেকটার বিভব শক্তির কি কোনো পরিবর্তন হয়েছে? অভিকর্ষ বিভব শক্তি চিন্তা করো, এইটা হচ্ছে ফ্লোর, ফ্লোরের সাপেক্ষে এখানেও তার উচ্চতা যত ছিল, ভিতরে ঢোকার পরেও কিন্তু উচ্চতা কিন্তু সেমই আছে। উচ্চতার যেহেতু পরিবর্তন হয় নাই, তার মানে কি বিভব শক্তিরও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু একটা সিচুয়েশন আসে যেখানে কিন্তু বিভব শক্তির পরিবর্তন হতে পারে। সেটা কি ভাইয়া? একটা সিচুয়েশনে কিন্তু বিভব শক্তির পরিবর্তন হতে পারে। কি হতে পারে? ধরো এইটা হচ্ছে আমাদের পেরেকটা, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটা লোহা, এটার হাতুড়ি বললাম না, এটা একটা লোহা, এটার ভর হচ্ছে 5 কেজি। এই পেরেকের উপর এসে পড়লো, পেরেক মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে গেল। ভাইয়া
মাটির ভেতরে 10 সেন্টিমিটার তখনই ঢুকতে পারে যদি উপরে 10 সেন্টিমিটার থাকে পেরেকটা। তার মানে খেয়াল করো, এইটুক 10 সেন্টিমিটার বলেই সে যখন মাটির ভিতরে ঢুকে যায় তখন এটা 10 সেন্টিমিটার হতে পারে। আরেকটা জিনিস বলছে, এই পয়েন্টটুক হচ্ছে এখান থেকে এখানে পড়তেছে, এইটা হচ্ছে 5 মিটার উচ্চতা থেকে পড়তেছে। মোট গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। এই অঙ্কটা গতিশক্তির পার্সপেক্টিভেও করা যায়, বিভব শক্তির পার্সপেক্টিভেও করা যায়। আমরা একটা জিনিস একটু এটা করার আগে একটু জানবো, তোমরা কি তোমাদের এটা 9-10 ছিল, তোমাদের মনে পড়ে কিনা? একটা বস্তু যখন পড়ন্ত বস্তু থাকে এই পয়েন্টে তার সমগ্র শক্তিটাই কি? বিভব শক্তি। এই পয়েন্টে সমগ্র শক্তিটাই বিভব শক্তি, কারণ তার কোনো বেগ নেই। একদম ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এখানে সম্পূর্ণটাই গতিশক্তি। এটা আমরা যখন নেক্সট অঙ্ক করব টাইপটা, তখন আমার এই জিনিসটা লাগবে এবং খুব ইম্পর্টেন্ট সেটা। mgh ইজ ইকুয়াল টু কি? হাফ mv²। এখন যখন সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি যা, ভূমি স্পর্শ করার মধ্যে গতিশক্তি তাই, তার মানে mgh ইজ ইকুয়াল টু হাফ mv²। তাইলে বলতো এই পয়েন্টে যদি আমি mgh লিখি আর এই পয়েন্টে যদি আমি হাফ mv² লিখি, তাহলে ওই দুটা কি মান সমান? এই থিওরি অনুযায়ী পড়ন্ত বস্তু, তাহলে এই পয়েন্টে বেগটা ছিল হাফ mv², বা এই পয়েন্টে যদি আমি বলি শক্তিটা সেটা হচ্ছে mgh। তাহলে এই বস্তুটা যখন এখানে আসছে মোট শক্তি হচ্ছে mgh। যখন তার বেগ 0 হয়ে গেছে, যখন ধাক্কা খেয়ে সে ওই জিনিসটাকে ভিতরে ঢুকায় ফেলছে, এই বস্তুটা যখন এটাকে ঢুকায় ফেলছে, তখন শক্তির পরিবর্তন হয়ে গেছে, সম্পূর্ণ শক্তিটাই কি লস হয়ে গেছে, তখন তার মোট শক্তি হয়ে গেছে 0। তাহলে মোট শক্তির কত পরিবর্তন হয়েছে? এখান থেকে এতটুকুর জন্য mgh, আবার এতটুকুর জন্য কিন্তু চিন্তা করো, এইটুকু দূরত্বকে যদি তুমি x চিন্তা করো, তাহলে ভিতরে ঢোকার জন্য এতটুকুর জন্য কি mgx না? আসলে বস্তুটার কতটুকু পড়তে হয়েছে? এই বস্তুটার mg ইন্টু h প্লাস x উচ্চতা পর্যন্ত পড়তে হয়েছে। mg h প্লাস x উচ্চতা পর্যন্ত পড়তে, এই কারণে mg h প্লাস x ইজ ইকুয়াল টু, মানে মোট শক্তির পরিবর্তনটা কৃত কাজের সমান fx। এই অঙ্কটাই কিন্তু শুধু একটা শক্তি কনসিডার করলে হবে না, ওই যে ভিতরের শক্তিটা এটা কনসিডার করতে হবে। আর যদি বেগ দেওয়া থাকে, যদি এই অঙ্কটায় বেগ দেওয়া থাকে, তাইলে এই যে জিনিসটা এমন হলো যে বলতেছে যে এই হাতুড়িটা এভাবেই আছে মাটিতে, ভূমিতে এভাবে রাখা আছে, 10 সেন্টিমিটার ঢুকলো, এইটুকু হচ্ছে আমাদের x, মানে এইটুকু হচ্ছে x। হাতুড়িটা এখানে হাতুড়ি বেগ দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিছি, তাহলে এইখানের গতিশক্তি হাফ mv² হচ্ছে। আবার যখন হাতুড়িটা এখান থেকে এখানে ভিতরে চলে আসতেছে, মানে পেরেকটা যখন চলে আসতেছে, তখন হাতুড়িও মুভ করতেছে। সহজ কথা, সেই ক্ষেত্রে কি হবে? হাতুড়ির জন্য আরেকটা বিভব শক্তি অ্যাড হবে, হাফ mv² প্লাস mgh ইজ ইকুয়াল টু fx। তার মানে কাজ শক্তি উপপাদ্য, যদি পেরেকটা দেওয়ালে থাকে তাহলে মোট শক্তি কিন্তু আলাদা, সেই ক্ষেত্রে শুধু হাফ mv² ইজ ইকুয়াল টু fx, সূত্রটা কিন্তু তখন এইটা। কিন্তু যদি পেরেক দেওয়ালে না থেকে পেরেক কিন্তু মাটিতে থাকে, তখন কিন্তু ভাইয়া একটু মনোযোগ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তখন কিন্তু ভাইয়া একটু মনোযোগ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তাই না? তো এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা একটু দেখি ক্যালকুলেশনটা কি বলছে। তোমরা যদি করে থাকো, এটা হচ্ছে 5 কেজি, 5 মিটার উপর থেকে পড়তেছে, এইটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, ভেতরে আমার 10 সেন্টিমিটার ঢুকবে, তার মানে এতটুকু উচ্চতা হচ্ছে কত? 5 মিটার। আমাকে বলছে গড় প্রতিরোধী বল এফ বের করতে বলছে। আমরা কি শিখছি একটু আগে? mgh প্লাস mgx ইজ ইকুয়াল টু fx। তাহলে x এর মান কত? 0.1 ইজ ইকুয়াল টু কি fx। f এর মান আমরা জানি না, x এর মান 0.1। সহজ কথা, ক্যালকুলেটরে সুন্দর করে আগে এগুলো করো, তাকে কি করো
0.1 দিয়ে ভাগ দাও, তারপরে এফ এর মানটা বের করে ফেলে আমাকে বলো ভাইয়া এত নিউটন। কাজ শক্তি উপপাদ্যর আরেকটা অঙ্ক করলাম, কাজ শক্তি উপপাদ্যর 3 নাম্বার টাইপ, এটা ছিল টাইপ 2। টাইপ 3 তে আসি। একটু অঙ্কটা কি কঠিন বলবো না, মজার। আগের দিন ভাইয়া যখন ক্লাস নিছিল, তোমরা যদি আগের দিনের ক্লাসটা করে থাকো, ভাইয়া কিন্তু নত তলে ঘর্ষণের কিছু অঙ্ক বুঝাইছিল। সেই ঘর্ষণের অঙ্কের যেই টপিক বা থিওরিটা আছে, ওই থিওরিটা ইউজ করে এখানে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা খুব মজা, খেয়াল কর। আমি যদি চিত্রটা ঠিকঠাক আঁকতে পারি তাহলে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবা। 200 কেজি ভরের একটা গাড়ি, এটার ভর হচ্ছে 2000 কেজি, নট 200 কেজি। ভাই ভুলভাল বলেন, 2000 কেজি। সে কি করতেছে, নিচের দিকে বেগে নামতেছে। যখন সে অনুভূমিক তল বেগে নামতেছে, তার আদি বেগটা এক্ষেত্রে ভি। ভি কত দেওয়া আছে? 16 মিটার পার সেকেন্ড। আমি গাড়িটাকে ব্রেক করে 40 মিটার দূরে থামাই দিলাম। কতটুকু দূরত্ব আসলো? 40 মিটার। এক্স হচ্ছে 40 মিটার দূরত্ব দূরে এখানে থামাই দিলাম ব্রেক করে। চিন্তা করো, গাড়ি নিচের দিকে নামতেছে, ঠিক আছে? এই যে নিচে নামার সময় বলে দিছে। তাহলে এটাকে যদি থামাতে হয়, আমার ব্রেক করা গাড়ির বলটা তো অবশ্যই তার বিপরীত দিকে দিতে হবে, তাই না? তার মানে প্রয়োগকৃত বল হচ্ছে ব্রেক জনিত বল, বা থামায় দেওয়ার জন্য বল হচ্ছে অবশ্যই তল বরাবর উপরের দিকে দিতে হবে, কারণ গাড়ি এইদিকে নামতেছে এবং এদিকে একসময় থেমে যাচ্ছে। তার মানে কি বল অবশ্যই বিপরীত দিকে না দিলে তো তার বেগ কমবে না, উল্টে আরো বাড়বে। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে তার বেগ ভি আর ফাইনালি হচ্ছে 0। এখন একটা কথা হচ্ছে, এখানে এই অ্যাক্সিস বরাবর টোটাল কত বল কাজ করতেছে এটা আমাদের একটু বুঝতে হবে। এটার জন্য ভাইয়ার আগের দিনের থিওরিটা খুব ইম্পর্টেন্ট। থিওরিটাই ভাইয়া যেটা বলছিল, এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণ যদি হয়, চিন্তা করো ভর সবসময় নিচের দিকে কাজ করে স্ট্রেট, এমজি নিচের দিকে কাজ করতেছে, তার ওজন, ওজনকে দুইটা উপাংশে ভাগ করা যায়। এই দিক বরাবর উপাংশ কত? এইটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর উপাংশ হচ্ছে এমজি কস 30। চিন্তা করো এর লম্ব কি? এইদিকে হবে না, কারণ একদম শুরুর টপিকে বলছিলাম যারা কাজ শিখছো ভালো করে, তারা বলছিলাম যে লম্ব উপাংশ এমন ভাবে করতে হবে যেন লব্ধিটা মাঝখানে, দেখো এমজি লব্ধি এখানে আছে, তার মানে অবশ্যই এদিকে হবে। এদিকে কত? এমজি সাইন 30। এখন ভাইয়া বলো এই তল বরাবর কত বল কাজ করতেছে? দেখো এই তল বরাবর উপরের দিকে কাজ করতেছে এফ বল, নিচের দিকে কাজ করতেছে এমজি সাইন 30। এখন বলো তো ভাইয়া এফ বড় নাকি এমজি সাইন 30 বড়? এফ বড় নাকি এমজি সাইন 30 বড়? উত্তরটা হচ্ছে, যেহেতু গাড়িটা নিচে যে থামবে, তার মানে অবশ্যই আমার ব্রেক বেশি, ব্রেকের বলটা অবশ্যই বেশি, না হলে গাড়ি কখনো থামতোই না। যদি বল আমি কম বল দিয়ে ব্রেক করতাম, তাহলে কি গাড়ি চলতেই থাকতো, চলতেই থাকতো। যেহেতু আমি এটাকে থামাইতে পারছি, তার মানে মন্দন প্রয়োগ করতে পারছি, তার মানে কি এফ অবশ্যই বড়। তাহলে বলো তো ভাইয়া এই তল বরাবর লব্ধি বল কত? সামেশন অফ এফ কত? সামেশন এফ হচ্ছে এফ এই দিক বরাবর কাজ করতেছে মাইনাস এমজি সাইন 30, যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে এমজি সাইন 30। এটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল পাওয়া হয়ে গেছে। এবার বলো গাড়িটা থামছে কতটুকু দূরত্বে? 40 মিটার দূরত্বে। তাহলে কি এস, এটাও চিন্তা করো, সেই এস ইজ ইকুয়াল টু কি? গতিশক্তির পরিবর্তন কাজ শক্তি উপপাদ্য কি? মোট কৃত কাজ। তাহলে বল ইন্টু সরণ। তাহলে কি এই অংশ আমি কি পাইছি? কাজ পাইছি এখনো পর্যন্ত। এই মোট কৃত কাজটা কি? এই গাড়িটার গতিশক্তির মোট পরিবর্তনের সময়। চিন্তা করো শুরুর পজিশনে তার গতিশক্তি ছিল হাফ এমভি স্কোয়ার, আর শেষ পজিশনে গতিশক্তি কত? 0। তাহলে হাফ এমভি স্কোয়ার বিয়োগ 0, তাহলে এফ মাইনাস এমজি সাইন 30 ইন্টু এস ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার।
তার মানে ইনক্লাইন্ড সারফেসেও কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে আমরা অঙ্ক করতে পারি। কাজ শক্তি উপপাদ্যটা কত বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এটা কিন্তু টাইপ 3, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আমাদের তিনটাই মনে রাখতে হবে। তাহলে ভাইয়া এই ক্যালকুলেশনটাকে একটু করে দিবেন? ভাইয়ার কাছে ক্যালকুলেটর নাই, তারপরেও ভাইয়া মান বসাই দিচ্ছে। আমাদের কি বের করতে বলছে অঙ্কটায়? আমাদের প্রয়োগ করতে বলছে যে ব্রেক জনিত কি পরিমাণ গতি প্রতিরোধী বল গাড়ির উপর ক্রিয়া করে, মানে এফ এর মান বের করতে। বাকি সব মান দেওয়া আছে, 2000 কেজি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, ভি দেওয়া আছে। ভি কত দিছে ভাইয়া? 16 মিটার পার সেকেন্ড। তাহলে আমি দেখো ভাইয়া মান বসাই দিই, মান বসাই দিই। এফ মাইনাস এম এর মান কত? 2000, 9.8, সাইন 30 এর মান কত? সাইন 30 এর মান 0.5। ব্র্যাকেট দেওয়ার পরে ভুল করেও কিন্তু এইখানে ব্র্যাকেট দিয়ে এস গুণ করো না, এস কিন্তু এফ এর সাথেও গুণ আছে, ক্যালকুলেশনে ভুল করো না। এস কত? এস হচ্ছে 40 মিটার, ঠিক আছে? এইটা ইজ ইকুয়াল টু কি? হাফ এমবি স্কোয়ার, 2000 কেজি ইন্টু কত? 16 স্কোয়ার। ভাইয়া এইবার কষ্ট করে এফ এর মানটা ক্যালকুলেটারে করে নাও, যারা যারা খাতায় করতেছো এটা করে নাও। ইনক্লাইন্ড সারফেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসবো এইচএসসি তে, এবার যে টপিকটা আসতে পারে এখান থেকে দুইটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। ভাই আজকে মনে হয় সময় পাবে না একটা টপিক করানোর, একটা টপিক করাই দিব। সেটা হচ্ছে পাম্পের অঙ্কগুলা, কাজ ক্ষমতা শক্তির লাস্টে যে ক্ষমতা টপিকটা, আমি কাজ এবং শক্তি সব কমপ্লিট করা দিচ্ছি, ক্ষমতা হয়তো কিছু বাকি থাকবে। ক্ষমতা টপিকটাই যে পাম্পের অঙ্কগুলো আছে সেগুলো যেহেতু সবাই এই অঙ্কগুলো করায়, আমি অঙ্কগুলো করালাম না। আমরা আরেকটা টপিক এখান থেকে যেটা আসতে পারে তোমাদের এই সামনে যে এইচএসসি পরীক্ষাটা আসতেছে, খেয়াল করে দেখো ওখানে কিন্তু এই টপিকটা আসার অনেক বেশি সম্ভাবনা আছে। সেটা কোন টপিক? আসো, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতির থেকেই কিন্তু সরল দোলকের। ভাইয়া সরল দোলকের অঙ্ক আবার কি? একটা অঙ্কের স্টেটমেন্ট দেওয়া আছে, পড়ে দেখো। একটি সরল দোলকের ববের ভর 2 কেজি, 0.2 কেজি, কার্যকরী দৈর্ঘ্য 1.2 মিটার, উলম্ব রেখা থেকে 0.2 মিটার দূরে টেনে ছেড়ে দিলে গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমের সময় ববের গতিশক্তি এবং বেগ নির্ণয় করো। এটা একটা অঙ্ক, এর টাইপ 2 ও দেখাবো। এইচএসসি তে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এবার পরীক্ষা এটা আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? এখন এটা কিভাবে করব তার আগে একটু থিওরি বুঝে নিই। আমরা থিওরি না বুঝলে কোনো অঙ্ক করব না। থিওরিটা কি? এটা একটা সরল দোলক। সরল দোলক কাকে বলে ভাইয়া? একটা বস্তুকে যদি আমি ঝুলাই দিই, সেটা যদি কোনো বাতাসের বাধা এড়িয়ে শান্তি মতো দুলতে পারে, এটাকে বলে সরল দোলক। সরল দোলকের এই ঝুলন বিন্দু থেকে এই ভার কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য এল। কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা ভাইয়া এই দোলকটা তো এখানে এভাবে দুলতেছে, আচ্ছা ভাই এল কি চেঞ্জ হয়ে যাচ্ছে? বলতো এইখানের এল যা, এইখানের টোটাল এল যা, আর এই সাইডের এল যা, এল কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, এল চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হচ্ছে? আরেকটা জিনিস তোমরা জানবা, সেটা হচ্ছে এইটা যখন দুলতে থাকে, এ যখন সর্বোচ্চ বিন্দুতে যায়, চিন্তা করো এই আস্তে আস্তে যাচ্ছে, এর বেগ আস্তে আস্তে কমতে থাকে, যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় এর বেগ হচ্ছে 0। এর বেগ কি? বেগ 0। কেন বেগ 0? কারণ যদি বেগ থাকতো তাহলে তো সে আরো যাইতো, তাই না? তুমি চিন্তা করো এর বেগ যদি এভাবে আস্তে আস্তে না কমে এখানে যে যদি না থামতো, তাহলে তো আবার সে ব্যাক আসতো না। তার মানে ওইখানে তার বেগ 0, কারণ তার ব্যাক আসতে হবে। এভাবে একটা বস্তু যায়, যে ওখানে থামে, আবার পর মুহূর্তে ব্যাক আসে, ঠিক আছে? আবার এটা সাম্য অবস্থানে, এখান থেকে আবার এদিকে যায়, এই সর্বোচ্চ অবস্থানে যে থামে, আবার ব্যাক আসে, ঠিক আছে? তাহলে ভাইয়া এই দুই পজিশনের মধ্যে সব থেকে
সব থেকে কোন পজিশনটায় বেগ বেশি থাকে? এই দুই পজিশনের কোন পজিশনে সব থেকে বেগ বেশি থাকে? এই সাম্যাবস্থায় তাদের বেগ সব থেকে বেশি থাকে। কেন? এর বেগটা এখান থেকে যখন সর্বোচ্চ অবস্থানে যায় তখন একদম জিরো হয়ে যায়, আবার যখন ব্যাক আসতে থাকে আস্তে 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 বেড়ে এই পজিশনে সবচেয়ে বেশি বেগ, আবার আস্তে আস্তে এই সাইডে যায় সবচেয়ে কম বেগ। তার মানে হাইয়েস্ট বেগ হচ্ছে এইখানে, সবচেয়ে কম বেগ মানে জিরো বেগ হচ্ছে এইখানে। এটা পড়ন্ত বস্তুর সাথে তুলনা করি ভাইয়া। সর্বোচ্চ উচ্চতায় যখন আমি সর্বোচ্চ উচ্চতা নিয়ে যাই এখানে কোনো বেগ থাকে না, এখানে সম্পূর্ণটাই কি আমি বলছিলাম mgh, আর এইখানে সম্পূর্ণটাই কি গতিশক্তি হাফ mv²। পড়ন্ত মুহূর্তে তুমি এটাকে চিন্তা করো ভূমি, এইটাকে চিন্তা করো ভূমি, তাহলে ভূমির একদম কাছাকাছি এসে কি সব সম্পূর্ণটাই কি গতিশক্তি থাকে। আচ্ছা, এই পয়েন্টের বিভব শক্তি, এই পয়েন্টের বিভব শক্তি কিভাবে বের করব? এই পয়েন্টের বিভব শক্তি আমরা কিভাবে বের করব? এই পয়েন্টের বিভব শক্তি বের করার জন্য চিন্তা করো এটা ভূমি, আমার এই হাইটটুকু জানা লাগবে। বিভব শক্তি বের করার জন্য কি আমাদের হাইট জানা লাগে, mgh। আমরা যদি হাইটটা জানি বিভব শক্তি বের করতে পারি, তাহলে সাম্যাবস্থান সাপেক্ষে ওই হাইটটা আমার জানা লাগবে। সহজ কথা, আমি যদি এই হাইটটুকু বের করতে পারি তাহলে আমি কি করতে পারবো, এই পয়েন্টের বিভব শক্তি বের করতে পারবো। যদি আমার ববের ভর দেয়া থাকে তাহলে mg ইন্টু h করব, মানে এই হাইটটা গুণ করব, তাহলে এই পয়েন্টের বিভব শক্তিটা পেয়ে যাবো। আচ্ছা ভাইয়া, তাইলে কি ডাটা দেওয়া আছে দেখেন তো আমি এটা বের করতে পারি কিনা? অবশ্যই পারবো। কিভাবে? একটি সরল দোলককে ভর এত, কার্যকরী দৈর্ঘ্য উলম্ব রেখা থেকে 0.2 মিটার দূরে টেনে ছেড়ে দেওয়া হলো। কোথায় টেনে ছেড়ে দিল? এটা হচ্ছে এক্স, এটা দেওয়া আছে এক্স। তাহলে চিন্তা করো তো ভাইয়া, এটা যদি এল হয়, এটা যদি এক্স হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ না? পিথাগোরাসের সূত্র দিলে কি আমি এতটুকু বের করতে পারি না? এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার রুট, এইটা হচ্ছে এতটুকু। এবার চিন্তা করো আমি এইটা চাই, এটা চিন্তা করো এইচ প্রাইম। এইচ প্রাইম মানে কি চিন্তা করো, এই পুরোটুক হচ্ছে এল, তার থেকে যদি আমি এই অংশটা বিয়োগ করে দিই তাহলে কি আমার এই যে আমি যে অংশটা চাচ্ছি এইচ প্রাইম বের করে ফেলতে পারবো না? আবার খেয়াল করো, এই পুরো সুতোর দৈর্ঘ্য হচ্ছে এল, তার থেকে আমি এই এতটুকু কি করব, বিয়োগ করব, তাহলে কি আমি এই হাইট সমান পেয়ে যাব এই হাইটটা। তাহলে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু আমি লিখবো এইচ প্রাইম ইজ ইকুয়াল টু লিখবো এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার এইচ প্রাইম পাওয়া হয়ে গেছে, তাহলে আমি বিভব শক্তি বের করতে পারবো। এবার আরেকটা কথা বলছি কি ভাইয়া, এই পয়েন্টের বিভব শক্তি যা, এই পয়েন্টের গতিশক্তি তাই। এটা খেয়াল করো, শক্তি সংরক্ষণশীলতা সূত্র, কারণ এই পয়েন্টে কোনো গতিশক্তি নাই, এই পয়েন্টে কোনো বিভব শক্তি নাই, তাই বলতে পারি এই পয়েন্টের বিভব শক্তি আর এই পয়েন্টের গতিশক্তি হচ্ছে সেম। তাহলে আমরা কি বলবো, দেখো যে এই পয়েন্টের বিভব শক্তি কত, mgh প্রাইম, mgh প্রাইম। তো mgh প্রাইম মানে কি, mgh প্রাইম মানে mg ইন্টু এল মাইনাস এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো, এই যে সাম্যাবস্থায় গতিশক্তি হাফ mv স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে লাভ কি? লাভ হচ্ছে আমি এই বেগের মানটা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে ভি ম্যাক্স, এই জন্য ভিএম দিয়ে প্রকাশ করা হয়। ম্যাক্সিমাম বেগটা বের করে ফেলতে, আমার যদি ভর নাও দেওয়া থাকে, তাও আমি বের করতে পারি, কারণ দুই পক্ষ থেকে এম কেটে যায়। তাহলে এখানে মানগুলো যদি বসাই দিই তাহলে কি হয়ে যাবে, আমার বেগের মানটা বের হয়ে যাবে। ভাইয়া তাহলে এই সূত্র অনুযায়ী ওই অঙ্কটা একটু করে দেন। ঠিক আছে ভাইয়া, এই সূত্র অনুযায়ী ওই অঙ্কটা একটু করে দেন। তাহলে আমরা কি জানি, ওই পয়েন্টে টপ পয়েন্টে বিভব শক্তি হচ্ছে mgh, তাহলে ভর হচ্ছে এত, জি হচ্ছে এত, এল ইন্টু এল মাইনাস ওয়ান, এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স দেওয়া আছে। উলম্ব রেখা থেকে কতটুকু টানছি, এক্স দূরত্ব পর্যন্ত টানছি। তাহলে এখান থেকে আমি কি পাইছি,
এটা পাইছি, এটা ইজ ইকুয়াল টু কি হাফ এম বি স্কোয়ার, হাফ এম এর মান দেওয়া আছে 0.2 ইন্টু ভি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো সম্পূর্ণ ডাটা বসাবা আর এখানের থেকে ডাটা বসাবা, তারপরে এখান থেকে কি করবা, ভি এর মানটা বের করে ফেলবা, ভি এর মানটা বের করে ফেলবা। তাহলে কি পাবো, ওই পয়েন্টের সাম্যাবস্থা অতিক্রমকালে বেগ পেয়ে যাব। এখন ভাই আমার কাছে বেগ আছে, ববের ভর আছে, বব মানে যে বল্টুটা আপ ডাউন করতেছে, ওই বল্টুটার ভর আছে, গতিশক্তি বের করতে পারবো না? বেগটা যদি জানি, এখানে দেখো উত্তরটা একটু ভুল থাকতে পারে, তাতে কোনো কি নাই, চিন্তা নাই, এখানে উত্তরটা মিলতেও পারে নাও মিলতে পারে, যাই হোক বইয়ের উত্তরে ভুল থাকে অনেক সময়। এখন কথা হচ্ছে যে গতিশক্তি কিভাবে বের করব, সহজ কথা, হাফ এম ভি স্কোয়ার। একটু আগে আমি এখান থেকে এই ইকুয়েশনের থেকে কি বের করছি, বেগ বের করছি, বেগ ধরে নি এটা বের হয়েছে। তারপরে কি করছি, গতিশক্তি বের করতে হবে, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ববের ভর বসাবা, ববের বেগটা বসাই দিবা, গতিশক্তি পেয়ে যাবা। তাহলে এই অঙ্কটা কি ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এইচএসসি তে আসার মতো একটা অঙ্ক, ঠিক আছে, এইচএসসি তে আসার মতো একটা অঙ্ক। আচ্ছা গেল ভাইয়া, এই ববের অঙ্কের ভ্যারাইটি কি আসতে পারে, এই ভ্যারাইটির চক্কর কিন্তু খুব কঠিন চক্কর, ভাইয়া আরো ভ্যারাইটি আসতে পারে। সব সময় যে মিডিল পজিশন থেকে কতটুকু দূরত্বে সরাই দিবে, এটা যে এটা টাইপ 2, সব সময় যে মিডিল পজিশন থেকে দূরত্বটা ডিরেক্ট দিয়ে দিবে তা না, অ্যাঙ্গেল দিতে পারে, অ্যাঙ্গেল দেয়া থাকলে কি করব। এই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক, এটা হচ্ছে আমাকে বলল এটাকে আমি ববটিকে লম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে আমি সরাই রাখছি, এইটাই হচ্ছে তার সর্বোচ্চ অবস্থান, কৌণিক বিস্তার 30 ডিগ্রি। আর এগুলো দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে 1 মিটার, সব জায়গায় তো এল এর মান সেম। এবার চিন্তা করো, তুমি চিন্তা করো এখান থেকে, এটা তুমি একটা লম্ব আঁকো, ঠিক আছে, তুমি একটা লম্ব এঁকে কি করবা, এই এক্স এর মানটা বের করবা, কারণ এক্স এর মানটা তো দেওয়া নাই, বাট অ্যাঙ্গেল দেওয়া আছে, চিন্তা করো এটা 1। তাহলে আমরা কি জানি, cos 30 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ, cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি চিন্তা করো এটা হচ্ছে পি, এই যে এতটুকু হচ্ছে পি, ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এই যে এটা অতিভুজ হচ্ছে এল। তাহলে বলো তো পি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এল cos 30। তার মানে এই পি এর মানটা এখান থেকে এতটুকু মান আমি পেয়ে গেছি, পি এর মানটা আমি পেয়ে গেছি, এখান থেকে এতটুকু মান আমি পেয়ে গেছি। তাহলে অতটুকু মান যদি পাই, হাইটটা জানার জন্য আমার আর কি লাগে, এতটুকু মান লাগে, কারণ কি সাম্যাবস্থার সাপেক্ষেই তো আমরা সবসময় হাইটটা চিন্তা করি, এটা হচ্ছে আমার এইচ প্রাইম। হাইট পাওয়ার জন্য আমার কি লাগবে, এই মানটুকু বের করা লাগবে। এখন এই মানটুকু কিভাবে বের করব, তুমি চিন্তা করো, এটা দেওয়া আছে, এটা পি, পুরোটুকু এল, তাহলে বলো তো এতটুকু কত হবে, এল মাইনাস পি হবে না ভাইয়া? হ্যাঁ, এই ক্ষেত্রে এইচ প্রাইমটা হবে হচ্ছে এল বিয়োগ, দেখো এল cos 30, এল বিয়োগ এল cos 30। তাহলে এবার আমার আগের সূত্রটাই চলে যায়, যে বিভব শক্তি আর গতিশক্তি সমান, বিভব শক্তি আর গতিশক্তি সমান, তাহলে এম জি এইচ প্রাইম ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারবো, এইচ প্রাইমের মানটা বসাই দিই, এল মাইনাস এল cos 30 হাফ এম বি স্কোয়ার, এটা কাটা, এখান থেকে কি করতে পারবা, এল এর মানটা কিন্তু
বসাই দিতে পারবে। এল এর মান কিন্তু দেওয়া আছে ভাইয়া, এল এর মান দেওয়া ছিল, হ্যাঁ এল এর মান দেওয়া ছিল, দেখো ঝুলন বিন্দুর দূরত্ব 1 মিটার, তার মানে এল এর মানটা যদি আমি বসাই দিই তাহলে এখানে কি থাকতেছে 9.8, 1 বিয়োগ 1 cos 30 is equal to কি হাফ ভি স্কোয়ার। এবার দেখো তোমাদের কি হচ্ছে, এইখানে সব ডাটা তুমি জানো, ক্যালকুলেটরে বসাই দিবা, ভি এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? তাহলে আজকে আমরা কি কি টপিক পড়ছি, আজকে আমরা কি কি টপিক পড়ছি ওভারভিউ বলে দিই। তোমাদের যারা নতুন ক্লাসটা দেখছো কিংবা যারা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা একদমই পড়নি, ফাঁকি দিছো, তারা যদি এই লেকচারটা পুরোটা ফলো করো তাহলে এক্সামে আসার মতো 60 থেকে 70% জিনিস আমি করাই দিছি। আমি একটা টপিক করাইনি, সেটা হচ্ছে ক্ষমতা। সেটা অনেক বেশি কলেজে করানো হয়েছে, 9-10-এ করানো হয়েছে, মোটরের অঙ্কগুলা ওগুলো করাইনি। পরীক্ষায় এখান থেকে 2 সেট যদি কোশ্চেন আসে, 1 সেট কোশ্চেন আসবে ক্ষমতার থেকে, যে 1 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ারের একটা পাম্প দিয়ে আমি একটা পানিকে এত উচ্চতায় তুলবো, কত সময় লাগবে, বা এই জাতীয় অঙ্ক। এটা 1 সেট আসবে। ভাইয়া ওইটা করাইনি। কেন করাইনি? আমি যেগুলা সাধারণত কম করানো হয় সেই টপিকগুলো আমি করাইছি। ঠিক আছে ভাইয়া? আর প্রথম দিকের যেখান থেকে আরেক সেট কোশ্চেন আসবে সেটা হচ্ছে মিলায়ে কোশ্চেন আসবে। কিরকম? আমরা কি কি টপিক পড়ছি? কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ, এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট। আর কি টপিক পড়ছি সেটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তির 3টা টাইপ পড়ছি, গতিশক্তি, কাজ শক্তি উপপাদ্য, আর শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা, এই যে টপিক গুলো পড়ছি, এখান থেকে কি সৃজনশীল আসতে পারে ভাইয়া? এই যে আমরা যে দোলকের সৃজনশীলটা দেখলাম, এর 2-3টা ভ্যারাইটি আছে। আমি তোমাকে 2টা ভ্যারাইটি দেখাইছি, আরো 1-2টা ভ্যারাইটি থাকতে পারে। তোমরা মেড ইজি সলভ করবা, মেড ইজি সলভ করবা। মেড ইজিতে দেখবা এই দোলকের আরো 2টা ভ্যারাইটি আছে। আমি একটু বলে দিই, সমাধান দিব না, সময় নাই। সেটা হচ্ছে আমরা যদি, এটা তোমাদের কাছে বাড়ির কাজ, এটা তোমাদের কাছে বাড়ির কাজ, যে যদি এই দোলকটা মাঝখানে কোনো একটা পয়েন্টে থাকে, ধরলাম যে সে 60 ডিগ্রি কোণে সর্বোচ্চ অবস্থানে যেতে পারে, কিন্তু 30 ডিগ্রি কোণে যখন থাকবে তখন তার বিভব শক্তি কত হবে, গতিশক্তি কত হবে? মাঝখানে কি এখানে বিভব শক্তিও থাকে, গতিশক্তিও থাকে। ভাইয়া বিভব শক্তি গতিশক্তি আলাদা করে মান কত? এই টপিকটা কিন্তু তোমাদের পড়তে হবে। মেডিজিতে আছে, তোমরা যদি পড়ো, বুঝো, বুঝতে পারো। আর যদি চাও আমি করাই, তাহলে এনাদের পেজে মেসেজ দিয়ে ভরাই দিও। আশা করতেছি আর পড়াচ্ছি না, কিন্তু তারপরেও যদি দেখি অনেক রিকোয়েস্ট আছে তাহলে এই টপিকগুলো পড়াই দিই। ঠিক আছে? তাইলে ভালো থাকো। খেলা বাদ দিয়ে যদি কেউ দেখো তাহলে অবশ্যই থ্যাংক ইউ। আরেকটা জিনিস, এই যে ইমার্জিং স্টাডি যে অ্যাপটা, এইটার ব্যাকগ্রাউন্ডে কি পরিমাণ কাজ হয় এটা তোমরা দেখো না। আমি জানি এই যে অ্যাপটাকে, যে তোমরা যে অনলাইনে যে পরীক্ষাগুলো দাও কিংবা এই যে 25টা কোয়েশ্চেন সলভ করে দাও, তাতে তোমার হঠাৎ করে মার্ক দেখায়, র্যাঙ্কিং দেখায়, কে কত পাইছো এটা দেখায়। ভাইয়া এইটার পেছনে যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ পরিশ্রম করতেছে তোমার কোনো আইডিয়াই নেই। এই তোমার একটা প্রশ্ন এই যে ওয়েবসাইটটায় বা অ্যাপটায় ঠিক মতো যাচ্ছে আর তুমি ক্লিক করার সাথে সাথে যে পাচ্ছ, হাজার হাজার লাইনের কোডিং লাগে এটা করার জন্য। এবং এই ইমার্জিং স্টাডি এর অফিসে অনেক মানুষ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র তোমাদের একটু ভালো পড়াশোনার জন্য। তাদের কিন্তু কোনো লাভ নাই, এটা কিন্তু কোনো পেইড কোর্স না, তোমরা কিন্তু ফ্রিতে ক্লাসগুলো করতেছো। তাইলে তোমাদের বলবো, তাহলে যেটা করতে পারো, তোমাদের তরফ থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের যত বেশি করে পারো অ্যাপটা একটু ডাউনলোড করায়ও। অ্যাপের ভেতরে বেশ কিছু ভিডিওস আছে অধ্যায় ভিত্তিক, যদি ভালো লাগে ওগুলো দেখো, আর লাইভ ক্লাসগুলো ফলো করো। আর
ভাইয়াদের সাথে ইন্টারাকশন বাড়ায়। এটা এখন হোক ভবিষ্যতে হোক, যেখানেই যাও ইন্টারাকশন খুব বেশি দরকার। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করো। আর শুধু ডাউনলোড করলে তো হবে না, সাথে কিন্তু রিভিউ দিবা। প্লে স্টোরে যে অ্যাপটার ভালো ভালো রিভিউ লিখে দিবা। এটা দেখলে যারা ওই অ্যাপের পিছনে কাজ করছে, আমার অনেক ভাইরা কাজ করছে, আমি জানি বুয়েটের ভাইরা কাজ করছে, তো তারা দেখে খুশি হবে যে তাদের একটা কাজ কেউ অ্যাপ্রিসিয়েট করতেছে। ঠিক আছে, আর তোমাদের যে পেজটা আছে, ইমার্জিং স্টাডি যে পেজটা আছে, এই পেজটায়ও কিন্তু তোমরা সুন্দর সুন্দর রিভিউ লিখতে পারো। ঠিক আছে, যারা যারা আসো, যারা যারা নিয়মিত ক্লাসগুলো করো, আমি ফলো করছি, তোমাদের হচ্ছে 20 থেকে 30 জন আছে যারা ইমার্জিং স্টাডি এর নিয়মিত প্রতিটা ক্লাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। তো তারাও রিভিউ গুলো লেখো, তোমাদের যেহেতু এটা থেকে উপকার হচ্ছে, তো তোমরা কিন্তু দেখো। যাকেই ইমার্জিং স্টাডি যে ভাইয়াই থাকুক, রাকিব ভাইয়াই থাকুক বা মডারেটর যে ভাইয়ারাই থাকুক, তো তাদের থ্যাংক ইউ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকো, টাটা।